হ্যালো বন্ধুরা, নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে আমাদের NS ক্রিয়েশন অফিসিয়ালের সাথেই থাকুন। ধন্যবাদ। হাসপাতালের বাইরে আসতেই তন্নি বুক ভরে শ্বাস টানে, চোখ মেলে দেখে চারিপাশটা। কখনো কি চিন্তা করেছিল আবার দেখতে পারবে এই সুন্দর পৃথিবী, আবার মাথা রাখতে পারবে অর্ণবের প্রশস্ত বুকে, অথৈর হাতটা ধরতে পারবে, বাবাকে দেখতে পারবে, ভাইটার মাথায় হাত বুলিয়ে দিতে পারবে? কখনোই ভাবেনি তন্নি। ভেবেছিল তার আয়ু শেষ, এই পৃথিবীতে তার আর থাকা হচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ দয়া আর অর্ণবের ভালোবাসা আবার ফিরিয়ে এনেছে তাকে, আরও কিছুদিন সময় দিয়েছে বেঁচে থাকার। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসে, ড্রাইভারকে কড়া গলায় বলে দিয়েছে একদম ধীরে গাড়ি চালাতে, যেন তন্নির কোনো অসুবিধা না হয়। অথৈ বসেছে তন্নির আর এক পাশে, সাগর ড্রাইভারের পাশে বসেছে, বাকিরা অন্য গাড়িতে চলে গেছে। রিজওয়ান তার চেম্বারের জানালা দিয়ে দেখছিল তন্নিকে। যুদ্ধ জয় করেছে সে, পাক্কা 3 মাস চিকিৎসা দিয়ে বাঁচাতে পেরেছে তন্নিকে। তার ডাক্তার হওয়া আজকে সার্থক হয়েছে। আজকে থেকে তন্নিকে দেখা হবে না, রাত জেগে তন্নির পাশে বসে থাকা হবে না, তন্নিকে ছুঁয়ে দেওয়া হবে না। ভাবতেই বুকটা ভার হয়ে আসে তার। তন্নি যে এখন অন্য কারোর বউ। এই জীবনে একটা আফসোস থেকেই যাবে, কেন অর্ণবের আগে তন্নিকে পেল না সে? মায়াবতীকে কেন নিজের করে পেল না? রেজওয়ানের চোখের কোণে পানি চলে আসে, সেটা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেলে। তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠ শুনতে পায়, মে আই কাম ইন ডক্টর? রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে তাকায়। মেয়েটাকে রিজওয়ান দেখেছে, মাঝে মধ্যেই আসে হাসপাতালে তন্নিকে দেখতে। সেভাবে নাম জানে না। মেয়েটার ড্রেস আপ তার পছন্দ না, তাই কখনোই ভালো করে তাকায়নি। আজকেও একটা শর্ট হাতা কাটা জামা পরে এসেছে, ফর্সা পা দুটো উদাম। রিজওয়ান এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়, মুখে গম্ভীর ভাব টেনে চেয়ারে বসে। ইয়েস, কাম ইন। নিধি ভেতরে ঢোকে, রিজওয়ানের পারমিশন না নিয়েই চেয়ার টেনে বসে পড়ে। ব্রু কুচকে ফেলে রিজওয়ান, ভারী অসভ্য মেয়ে। আমি নিধিরা নিধি। কিভাবে হেল্প করতে পারি? নিধি নিজের পার্স থেকে 2 বান্ডিল টাকা বের করে টেবিলে রাখে রিজওয়ানের সামনে। অর্ণব আমার এক্স। আমি জানি তন্নির ট্রিটমেন্টের পুরো টাকাটা এখনো দেওয়া হয়নি, তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। রিজওয়ান আশ্চর্য হয়, এক্স গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডের বউয়ের চিকিৎসার টাকা দিচ্ছে? আমি বুঝতে পারলাম না। নিধি বিরক্ত হয়, সে কি হিন্দিতে কিছু বলেছে নাকি? তন্নির চিকিৎসার যে টাকাগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। কেন নিব? দিয়েছি তাই। সরি মিস, এমনটা হয় না। কেন হবে না? আমি তন্নির পরিচিত, আমাকে তো দেখেছেন আপনি তন্নির সাথে। অর্ণবের সাথে একটা সময় আমার রিলেশন ছিল, আমাকে অনেক হেল্প করেছে ও, সেই সময় অনেক টাকা উড়িয়েছে আমার পেছনে, কিন্তু আমি তার সাথে চিট করেছিলাম। এই মুহূর্তে অর্ণবের হাতে ক্যাশ নেই আর সেই টাকা নিয়ে সারাক্ষণ টেনশন করবে, তাই আমি দিয়ে দিলাম। আর আমি ওকে দিলেও নেবে না, তাই আপনার কাছে এসেছি। এই প্রথমবার মেয়েটাকে ভালো লাগে রিজওয়ানের, মুগ্ধ হয় কথা শুনে। নিধি দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, তন্নিকে সে পাগলের মতো ভালোবাসে। আমার পা জড়িয়ে ধরে তন্নির জন্য দোয়া চেয়েছে সে। এরকম ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। শেষের কথাটা বলতে গিয়ে হেসে ফেলে নিধি। রিজওয়ান বলে, তার টাকা বাকি নেই, যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। নিধি অবাক হয়। আপনি মানে বুঝলাম না ঠিক। রিজওয়ান দাঁড়িয়ে যায়, হাত ঘড়িতে সময় দেখে নেয়। পেশেন্ট দেখতে যাব। বলেই বেরিয়ে যায়, পেছনে রেখে যায় হতবম্ব নিধিকে। তন্নির জন্য বাড়িটাকে নতুনভাবে সাজানো হয়েছে, পুরো বাড়িটাতে বেলুন লাগানো হয়েছে। তন্নিকে হুইল চেয়ারে বসিয়ে দেয় অর্ণব। গেটের সামনে বেলুন দিয়ে লেখা হয়েছে ওয়েলকাম মায়াবতী। আশা, আয়েশা, আনোয়ার, তারেক, তামিম, আরতি, সাগর সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তন্নির এক পাশে অর্ণব আর এক পাশে অথৈ। সবাই তন্নির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছে। তন্নি হেসে ফেলে, এতটাও সুখ লেখা ছিল। তন্নির জন্য সুন্দর করে রুম সাজানো হয়েছে, প্রতিটি কোণায় অর্ণব তন্নির পিক লাগানো। তন্নি অথৈরও অনেক পিক। পিক দেখে তন্নির মন খারাপ হয়ে যায়। কি ছিল আর কি হয়ে গেল, জীবনটা কিভাবে বদলে গেল। অর্ণব বিছানায় গা এলিয়ে দেয়,
অনেক দিন হয়ে গেছে শান্তিতে ঘুমানো হয় না, পেট ভরে ভাত খাওয়া হয় না, ঠিকমতো গোসলও করা হয় না। তামিম দৌড়ে আসে তন্নির সামনে দাঁড়ায়, তন্নির মুখে হাত বুলিয়ে দেয়। তন্নি হাসে। আপু বাড়ি যাবে না? অর্ণব চোখ বন্ধ অবস্থায় বলে, তোমার আপুকে বিরক্ত করো না। তামিমের হাসি মুখটা গোমড়া হয়ে যায়। তার ভালো লাগে না, কেউ নেই, মা নেই, বাবা ঠিকমতো কথা বলে না, আপি নেই, এভাবে থাকা যায় নাকি? বাবাকে মায়ের কাছে যাওয়ার কথা বললেই ধমক দেয়, বকে, কিন্তু তামিম কী করে বোঝাবে? মাকে ছাড়া থাকতে তার কষ্ট হয়, খেতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়, কার কাছে বলবে সে? তন্নির মনটাও খারাপ হয়ে যায়। এভাবে ধমক না দিলেও পারতো। তামিম মাথা নিচু করে বেরিয়ে যায়। তন্নি আটকাতে গিয়েও পারে না, অর্ণবের দিকে তাকিয়ে থাকে। মনটা ভালো হয়ে যায় অর্ণবের মুখটা দেখে। আহারে, মুখটা শুকিয়ে গেছে, চোখের কোণে কালি জমেছে, ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো হয়ে গেছে। তন্নির ইচ্ছে করছে লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে একটা চুমু খেতে, কিন্তু সে তো একা একা চলতেই পারে না। তাকে কি করে যত্ন করবে? গরম গরম স্যুপ নিয়ে অথই রুমে ঢুকে তন্নির সামনে হাঁটু মুড়ে বসে চামচ নাড়াতে নাড়াতে বলে, এখন খেয়ে নিতে হবে ময়না পাখি। তন্নিরও খুব খিদে পেয়েছিল। সে আলতো হেসে অথইর দিকে তাকায়, খুব কষ্ট থেমে থেমে বলে, তুই খেয়েছিস? অথই ঠোঁটের কোণে হাসি চওড়া করে বলে, তোকে খাইয়ে খাবো। তন্নি খেতে থাকে। অথই যত্ন করে স্যুপ চামচে তুলে তাতে ফু দিয়ে ঠান্ডা করে তন্নির মুখে দিচ্ছে। তন্নি মুগ্ধ হয়। একটা বোন থাকলেও এভাবে যত্ন করতো না। এত বেশি কেন ভালোবাসে মেয়েটা? তন্নিকে খাওয়ানো শেষে ধরে বিছানায় বসিয়ে দেয় অথই, তারপর ওড়না খাটের পাশে রেখে ওয়াশরুমে ঢুকতে যায়। তন্নি হাত ধরে অথই পেছনে ঘুরে তাকায়। খাবি না? তোকে ফ্রেশ করিয়ে তারপর খাবো। আগে খেয়ে আয়। সময় লাগবে না বেশি। যেতে বলেছি। অথই গোমরা মুখে ওড়না তুলে নেয়। অর্ণবকে ডাকে কয়েকবার, কিন্তু সে সারা শব্দ করে না। শান্তিতে ঘুমাচ্ছে সে। ঠিক আছে, উনি পরে খেয়ে নেবে। অথই চলে যায়। তারেক সোফায় বসেছিল, অর্ধি তামিমকে খাওয়াচ্ছে। বাচ্চাটার প্রতি তার এক আকাশ সমান পরিমাণ মায়া। অথই যেতেই সাগর খেতে বসে। আনোয়ার তারেকের পাশে গিয়ে বসে। আমি বলি কি, ইতিকে নিয়ে আসো, ছেলেটার কথা ভাবো একটু। তারেক দীর্ঘশ্বাস ফেলে। যাওয়ার হয়ে গেছে, ইতিও নিজের ভুল বুঝতে পেরেছে। তোমাদের ছেলেকেও মাহারা করো না। তাছাড়া তন্নি তার মাকে ভীষণ ভালোবাসে, সে দেখতে চাইবে, তখন কি বলবে তুমি? আশা বেগমও সায় জানায়। আল্লাহর অশেষ কৃপায় তন্নি সুস্থ হয়েছে, এখন আর শাস্তি দিতে হবে না ইতিকে, ছেলেটার উপর এর প্রভাব পড়েছে। তারেক বলে, তন্নি আজকেই দেখতে চাইবে তার মাকে, তখন? তারেক কথা বলে না, চুপ করে থাকে। সত্যি তো, মেয়ে থেকে কতদিন লুকাবে? তার মেয়ে এটা মেনে নেবে না। অনেক দিন পরে নিজেকে ফ্রেশ লাগছে নিজের কাছে। কতদিন পানি ছোঁয়া হয় না। আজকে অথই সুন্দর করে শরীর মুছিয়ে দিয়েছে, ভালো লাগছে খুব। তন্নির এবার ঘুম প্রয়োজন। অথই খাইয়ে শুইয়ে দিয়ে গেছে। তন্নি অর্ণবের দিকে মুখ করে শুয়ে আছে। এই লোক চোখের সামনে থাকলে তার ঘুম হবে না। অর্ণব নড়ে চড়ে চোখ খোলে। চোখের সামনে তন্নির শুভ্র মুখখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নির হাতের ওপর হাত রেখে খানিকটা এগিয়ে যায় তন্নির দিকে। তন্নিও মুচকি হাসে। অর্ণব দুই হাত তন্নির দুই দিকে দিয়ে তন্নির ওপর আধা শোয়া হয়। পাশ থেকে বালিশ এনে তন্নির পেটের উপর দিয়ে তাতে ভর দেয়। তন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অর্ণব তন্নির ঠোঁটের দিকে তাকিয়ে হাসতে থাকে। ভালোবাসি জান। বলতে বলতে তন্নির ঠোঁটে আলতো করে চুমু খায়। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। অর্ণব তন্নির নাকে নাক মিলিয়ে ডাকে, মায়াবতী। তন্নি চোখ বন্ধ করে অর্ণবের হাত ধরে আস্তে করে জবাব দেয়, তোমাকে ছাড়া একটা সেকেন্ডও চলে না আমার। তন্নি কিচ্ছু বলে না। কষ্ট হচ্ছে? তন্নি তাড়াহুড়ো করে বলে, না। তাহলে এভাবেই থাকবো? তন্নি কি উত্তর দেবে? নির্লজ্জের মতো বলবে হ্যাঁ থাকুন, নাকি বলবে না নামুন? অর্ণব তন্নির কপালে চুমু খেয়ে নেমে যায়। সুস্থ হয়ে ওঠো, সারাক্ষণ এইভাবেই থাকবো। বলতে বলতে বিছানা থেকে নেমে যায় অর্ণব। খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি একটু ঘুমিয়ে নাও।
তন্নি বলে ওঠে, আমার মাকে একটু পাঠিয়ে দিয়েন। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ায়, তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তন্নি ঘুমিয়ে পড়ে। ইতি বেগমকে জেলখানা থেকে নিয়ে আসে অর্ণব। মাথা নিচু করে রেখেছে সে। তামিম দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মাকে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। ইতি বেগমও কেঁদে ফেলে। তারেক বিরক্ত হয়। সাগর বলে ওঠে, কাঁদবেন না প্লিজ, তন্নি জেগে যাবে। ইতি বেগম চোখের পানি মুছে ফেলে, কান্না আটকায়। অর্ণব খাবার টেবিলে বসতে বসতে বলে, আমার বউকে আর যেতে দিচ্ছি না আপনাদের বাড়িতে। অ্যাটলিস্ট নিজের ছেলেটার যত্ন নিয়েন, সাথে হাজবেন্ডকেও ভালোবাসবেন। সব সময় নিজেরটা ভাববেন না। স্বার্থপর মানুষদের ভালো হয় না কখনোই। ইতি কথা বলে না, চুপচাপ ছেলেকে ধরে দাঁড়িয়ে থাকে। তারেক উঠে যায়। এই মহিলার মুখ দেখতেও তার বিবেকে বাঁধে। অথই ইতি বেগমের সামনে এসে বলে, আন্টি চলুন, রেস্ট করুন। তন্নি জেগে গেলে দেখা করবেন। ইতি অথয়ের পেছন পেছন চলে যায়। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে তারও অস্বস্তি হচ্ছিল। এমন কিছু সে করেছে যে এখন মানুষের সামনে মুখটাও দেখাতে পারছে না। তন্নির ঘুম ভাঙে একেবারে রাত 10টায়। লম্বা ঘুম দিয়েছে সে। অর্ণব তন্নির পাশে বসে ফাইল দেখছিল। অফিসে যাওয়া হয় না অনেক দিন, কালকে যাবে, তাই একটু কাজ গুছিয়ে নিচ্ছিল। তন্নি আড়ামোড়া ভেঙে চোখ খুলেই দেখতে পায় সোফায় বসে অর্ণব ফাইল দেখছে। হাতে তার ফোন। রুমের আলো নিভিয়ে রেখেছে যাতে তন্নির চোখে না লাগে। ফোনে টর্চ জ্বালিয়ে কাজ করছে। তন্নি হেসে ফেলে। মানুষটা এত কেয়ারিং কেন, এত ভালোবাসে কেন? তন্নি নিজে নিজে বসার চেষ্টা করে এবং পেরেও যায়। একটু কষ্টও হয়। তন্নি বসতেই অর্ণব তাকায় তন্নির দিকে। আরে আরে পাকনামি কেন করছো? তন্নির কাছে আস্তে আস্তে বলে অর্ণব। তন্নি হাত উঁচু করে বলে, ঠিক আছে। অর্ণব ফ্লোরে বসে পড়ে, গালে হাত দিয়ে তন্নির দিকে তাকায়। বসেই থাকো, আমি খাবার আনছি। তন্নি বলে, আমার মা এসেছে, হ্যাঁ এসেছে। ডেকে দিবেন না? আনছি। অর্ণব চলে যায় খাবার নিয়ে, আর ইতি বেগমকে সাথে নিয়ে আসে। বারবার তাকে বলে দিয়েছে তন্নির সামনে যেন না কাঁদে। তন্নি মাকে দেখে খুশি হয়ে যায়, মায়ের হাতে খাবার বায়না করে। ইতি বেগম খাইয়ে দেয় তন্নিকে। এই প্রথমবার সে মায়ের হাতে খেলো। বেশ তৃপ্তি নিয়েই খেয়েছে। মায়ের হাতে আসলেই জাদু আছে। তারপরের দিনগুলো চলতে থাকে। অথই আর অর্ণবের যত্নে তন্নি সুস্থ হয়ে উঠেছে। গতকাল মাথার ডাক্তার দেখাতে যেতে হবে। যখন তন্নির প্রতি ফিলিংস ছিল, বেশ কয়েকদিন পরে সাগর আসলো। এই কয়দিন কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছিল। এখন ঢাকা ফিরে বাড়িতে না গিয়ে সোজা চলে এসেছে অথয়ের কাছে। অথই নিজের রুম গোছাচ্ছিল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে অথয়কে। ইদানিং সে মেয়েটাকে একটু বেশি মিস করছে। যেখানেই যাচ্ছে চোখে চোখে ভাসছে অথয়ের মুখটা। অথয়ের কথা মনে পড়ল, মুখে হাসি ফুটে উঠেছে তার। যখন তন্নির প্রতি ফিলিংস ছিল তখন এমনটাই হতো। সাগর অবাক হয়ে যায় নিজের অনুভূতি দেখে। একটা মনে দুজনকে জায়গা দেওয়া যায়? একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে? হ্যাঁ পারে। তন্নি তার হবে না। তন্নির প্রতি ফিলিংসগুলো বুকের বাঁ পাশে খুব যত্নে পড়ে আছে। যত্নের অভাবে চাপা পড়ে যাচ্ছে। কিন্তু অথই সারাটা হৃদয় জুড়ে জায়গা করে নিচ্ছে। প্রতি মুহূর্তে মুগ্ধ করছে, ভালোবাসায় আগলে নিচ্ছে। অথই ক্লান্ত হয়ে পেছনে ঘুরতে দেখতে পায় দরজার সামনে সাগর দাঁড়িয়ে আছে। অথয়ের মুখে হাসি ফুটে ওঠে। সাগরও হালকা হেসে এগিয়ে আসে। আপনি কখন আসলেন? সাগর তার হাতে থাকা একটা গোলাপ ফুল বিছানার উপর রেখে বসে পড়ে। কপালের ঘামগুলো ঝেড়ে বলে, এই তো এসেছি। অথই নিজের ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। শরবত দিব? না না লাগবে না, তুমি বসে। এতটা জার্নি করে এসেছেন, শরবত খেলে ভালো লাগবে। বাসায় যাননি? বাবা মায়ের সাথে দেখা করেননি? সাগর অথয়ের হাত ধরে তাকে পাশে বসিয়ে দেয়। চুপচাপ থাকো, এত কথা কেন বলো তুমি? অথই চুপচাপ তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর ফলটা হাতে নিয়ে অথয়ের সামনে ধরে। অথই খুশি হয়ে যায়। সে ভেবেছিল এটা তন্নির জন্য এনেছে। তন্নির জন্য আনলেও অবশ্য রাগ করতো না,
খুশিতে গদগদ হয়ে অথই ফুলটা হাতে নেয়। সাগরও হাসে, অথয়ের গাল টেনে দেয়। খুশি হয়েছো? আপনি আমার সাথে ভালো করে কথা বললেই আমি খুশি হয়ে যাই। কথাটা অথই প্রায় সময়ই বলে এবং এটাই সত্যি। আচ্ছা, গোসল দেবো। অর্ণব ভাইয়ের একটা টি শার্ট জিন্স এনে দাও, আজকে আর বাসে যাব না। অথই ফুলটা পড়ার টেবিলের সামনে সাজিয়ে রাখে, তারপর প্রশ্ন করে, আর রাতেও না? সাগর ভ্রু কুচকে তাকায় অথইর দিকে। কথাটা বলে অথই নিজেও লজ্জায় পড়ে গেছে। সে মাথা নিচু করে ফেলে। বউ ছাড়া থাকবোই না আর, সে রাত দিন যে সময়ে হোক। অথই লজ্জা পেয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সাগর শব্দ করে হেসে ফেলে, লজ্জা দেওয়ার জন্যই বলেছে কথাটা। রিজওয়ান অপেক্ষা করছিল কখন আসবে তন্নিকে নিয়ে। সকাল থেকে সে কোনো ডিউটি রাখেনি। আজকে সে কেন পেশেন্ট দেখবে না, শুধু তন্নিকে দেখবে। তার অপেক্ষার অবসান ঘটে দুপুরের 2টোয়। তখন অর্ণব তন্নিকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। কালো রঙের একটা 3 পিস পরেছে তন্নি। এখন বেশ হাঁটতে পারছে, চেহারায় কিছুটা উজ্জ্বলতা এসেছে। তন্নি রিজওয়ানকে দেখে সালাম দেয় হাসি মুখে। রিজওয়ান সালাম ফিরিয়ে তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। বাঁ পাশের চোখ আর ঠোঁটটা একটু বিকে গেছে তন্নির, যার জন্য এখনও জোরে কথা বলতে পারে না বা ঘাড় বাঁকাতে পারে না। এটা কখনোই ঠিক হবে না। রিজওয়ান তন্নিকে চেক আপ করে ভালো করে। আপাতত কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব ঠিকঠাক। মাথা সেলাই কাটা হয়েছে 2 দিন আগে। ঘাটা বেশ শুকিয়েছে। অপারেশনের সময় পুরো মাথা ন্যাড়া করা হয়েছিল, এখন অল্প অল্প চুল হচ্ছে। অর্ণব তন্নির পাশেই বসেছিল। চেক আপ শেষ হলে তন্নিকে বসিয়ে দেয়। রিজওয়ান বলে, সব কিছু ঠিকঠাক? কোথাও কষ্ট হয়? তন্নি মাথা নাড়িয়ে না বলে। তারপর অর্ণবকে বলে, বাহ, ভালোই যত্ন নিচ্ছেন। অর্ণব মুচকি হাসে। আমার জান যে। রিজওয়ান হাসে। ভালোবাসা এমন একটা শব্দ যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়, জীবনটা রঙিন করে তোলে, স্বপ্ন দেখতে শেখায়। ভালোবাসা রঙিন প্রজাপতির মতো, যেখানেই যাবে রং ছড়িয়ে দেবে। তনির জীবনটা রঙিন হয়ে উঠেছে। সে বাঁচতে শিখেছে, ভালো থাকতে শিখেছে। অর্ণব ওর জীবনটাতে রং ছড়িয়ে দিয়েছে। অসুস্থ না হলেই কখনো জানতেই পারতো না অর্ণব নামের এই ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে। তাকে ছাড়া এই ছেলেটার 2 সেকেন্ডও চলে না। অগোছালো চঞ্চল সেই ছেলেটা এখন গোছালো গম্ভীর হয়ে উঠেছে। অসুস্থতা থেকে বেঁচে ফেরার পরে তন্নির মুখটা দেখে যে ব্যান্ডেজ, চোখের নিচে কালি, একদম চিকন হয়ে গেছে। শরীরে কয়েকটা হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। চোখের দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যাবে। সেই মুহূর্তটাতে অর্ণব আগলে রেখেছে তন্নিকে। তন্নির হাত ধরে পাশে বসে থাকে। পুরোটা সময় তন্নিকে দিয়েছে। মাঝে মধ্যে তন্নির মনে হতো অর্ণব নিধিকে ছেড়ে এখন তাকে ধরেছে, কখনো তো তাকেও ছেড়ে দিতে পারে। তন্নি বুঝতে পেরেছে অর্ণব কখনোই তাকে ছাড়বে না। সম্পর্ক নিয়ে নাকি গর্ব করতে হয় না, অহংকার করতে হয় না, কারণ মানুষের মন যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু তন্নি অহংকার করে বলতে পারবে, গোটা দুনিয়াকে বলতে পারবে, অর্ণব কখনোই তাকে ছাড়বে না, জীবনেও না। তোমরা সম্পর্ক টিকিয়ে রাখতে জানো না, তাই ভরসা দিতে পারো না। বিশ্বাস আর অহংকারের জোরেই সম্পর্ক টিকে থাকে। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং করছে অর্ণব। বড় বড় কোম্পানির ওনারের সাথে মিটিং পড়েছে তার। সেখানে অর্ণব নিজেদের কোম্পানির প্রোডাক্টের বর্ণনা দিচ্ছে। সবাই সবার ফোন বন্ধ রেখেছে, কিন্তু অর্ণব ফোনটা নিজের সামনে টেবিলে রেখেছে। কথা বলার মাঝে তার ফোন বেজে ওঠে। সবাই বিরক্ত হয়, কিন্তু অর্ণব বিরক্ত হয় না। সে সবার দিকে এক পলক তাকিয়ে বলে, সরি, আমার বউ কল দিয়েছে, 1 মিনিট চেয়ে নিচ্ছি। বলেই সে কল রিসিভ করে। মায়াবতী, খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, একদম পেট পুড়ে খেয়েছি, আর এটা জানানোর জন্যই কল করেছি। ঠিক আছে, আমি মিটিং শেষ করে তোমায় কল ব্যাক করছি। বলেই অর্ণব কল কেটে দেয় এবং এবার ফোন বন্ধ করে পকেটে রাখে। আবারও সবার দিকে তাকিয়ে বলে, বিরক্ত হবেন না প্লিজ, আমার বউ অসুস্থ, সারাক্ষণ টেনশনে থাকি। সে ঠিকঠাক খেয়েছে কিনা, ঘুমাতে পারছে কিনা। এই যে আপনাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে। সে খেয়েছে কিনা জানার জন্য। এখন শান্তি পেলাম। সবাই মুগ্ধ হয় অর্ণবের কথায়। এভাবে বউকে ভালোবাসলে কোনো সংসারেই কখনোই অশান্তি হবে না।
বউ হচ্ছে ভালোবাসার জিনিস। তাদের সময় করে না, কাজের মধ্যে থেকে সময় বের করে খোঁজ খবর নিতে হয়। অর্ণব মিটিং শেষ করে সবাইকে আবারও সরি বলে বেরিয়ে যায়। আজকে সাগরের জন্মদিন ছিল, এটা অথই জানে না। সাগর জানায়ও নি। বিকেলবেলা অথই ফোনটা হাতে নিয়েছে। এমনিতে সারা দিন ফোন ধরার সময় নেই তার। তখন দেখতে পায় সাগরের মেসেজ। সাগর লিখেছে, সন্ধ্যায় শাড়ি পরে রেডি হয়ে থাকো, তোমায় নিয়ে ঘুরতে যাব। খুশিতে অথয়ের চোখে পানি চলে আসে। তার সাগর তাকে নিয়ে ঘুরতে যাবে, এই দিনটাও লেখা ছিল তার কপালে। ফেসবুকে ঢুকতেই দেখতে পায় সবাই সাগরকে উইশ করেছে। অথয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মানে আজকে সাগরের জন্মদিন, আর এটা সে জানেই না। সে কোনোভাবে আন্দাজও করতে পারেনি। রাত 12টায় সাগরকে উইশ করতেও পারল না। মনটা খারাপ হয়ে যায় অথয়ের। তারপর আবার মনে হয় তাতে কি হয়েছে, এখন সুন্দর করে উইশ করে দেবে, তাতেই হয়ে যাবে। অথই ফোন রেখে তন্নির কাছে যায়। তন্নি বসে বসে ফোন দেখছে। অথই তন্নিকে জড়িয়ে তন্নির কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। আলমারি ঘেটে কালো রঙের একটা শাড়ি বের করে। শাড়িটা সাগরের মা দিয়েছিল। শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে। কতদিন পরে আজকে সাজতে বসেছে এটাও অথই জানে না। পরিপাটি করে সাজুগুজু শেষ করে আয়নায় নিজেকে খুঁড়তে খুঁড়তে দেখতে থাকে। না, মন্দ লাগছে না। কপালে কালো পাথরের টিপ দিতে গিয়েও দেয় না, টিপ দিলে ভালো দেখাবে না। তারপর ফোনটা হাতে নিয়ে সাগরকে কল করে। সাগর কল রিসিভ করে বলে, বাড়ির সামনে এসো। বলেই কল কেটে দেয়। অথই মুচকি হেসে বেরিয়ে যায়। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। চারপাশ অন্ধকারে ছেড়ে গেছে। আকাশে থালার মতো চাঁদ উঠেছে, আর চাঁদের পাশে লক্ষ লক্ষ তারা। সাগর অথয়ের গেটের সামনে। সাগর দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, মাথায় হাত হেলমেট। অথয়কে দেখে হাত এগিয়ে দেয়। অথয় একগাল হেসে সাগরের হাত ধরে, তারপর কাঁধে হাত রেখে বাইকে বসে পড়ে। অথয় বসতেই সাগর বাইক চালানো শুরু করে। রাতের ফুরফুরে হাওয়া বইছে, যা দুজনের মন প্রাণ ঠান্ডা করে দিচ্ছে। অথয় সাহস করে সাগরের পেট জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকায়। ইস, মনে হচ্ছে স্বর্গসুখ এখানেই। অথয়ের কাণ্ড দেখে সাগর হাসে। বেশ খানিকক্ষণ পরে বাইক থামে। অথয় চারপাশে তাকিয়ে দেখে এটা একটা নদীর পাড়। বাইক থেকে নেমে সে সাগরের দিকে তাকায়। সাগর হেলমেট খুলে নেমে পড়ে। এখানে কেন? জায়গাটা সুন্দর। এই জ্যোৎস্না মাখা রাতে সাগরের পানিতে পা ভিজিয়ে হাঁটার মজাই আলাদা। তোমায় ফিল করাবো। অথয় কিচ্ছু বলে না। সাগর বাইক সাইড করে রেখে অথয়ের হাত ধরে। তারপর দুজনে এগিয়ে যায়। এখানে অনেক কপতির দেখা মিলছে। বসার মতো জায়গা আছে, আবার একটা রেস্টুরেন্টও আছে। সব কিছু মিলিয়ে জায়গাটা আসলেই সুন্দর। নদীর পানির মধ্যে একটা বেঞ্চ পাতানো, সেই বেঞ্চে বসে সাগর, পাশে অথয়ও বসে। হ্যাপি বার্থডে। সাগর অথয়ের দিকে এক পলক তাকিয়ে আবার নদীর দিকে তাকায়। এই নদীর কুল খুঁজে পাওয়া মুশকিল। যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। অথই, তোমার কি মনে হয় আমি তোমার প্রতি পসেসিভ? আমার মনে তোমার জন্য ফিলিংস আছে। অথয় মাথা নিচু করে ফেলে। কি বলবে সে? মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ, সাগর একটু হলেও তাকে পছন্দ করে, কিন্তু এটা তো সত্যি নাও হতে পারে। মানুষের মন বোঝা দেয়। কি হলো অথই, বলো। অথই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলে, আমি আসলে বুঝতে পারি না। মাঝে মধ্যে মনে হয় একটু হলেও আমাকে পছন্দ করে, আবার কখনো মনে হয় শুধুই সিম্প্যাথি। সাগর অথয়ের হাতের ওপরে হাত রাখে। চমকে ওঠে অথই। আমি তোমাকে বিয়ে করছি অথই, তোমার সাথে সারা জীবন থাকার অঙ্গীকার করছি। তোমার প্রতি আমার ফিলিংস থাকবে না। কবুল শব্দটার অনেক গুরুত্ব, বুঝেছো অথই? আমি তোমাকে কখনোই ইগনোর করিনি বা এখনও করি না। আমি শুধু আমার অনুভূতি থেকে পিছিয়ে আসতে চেয়েছি, তন্নিকে ভুলতে চেয়েছি, এটুকুই। আর এখন চাচ্ছি তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে, কাগজে কলমে থাকার সম্পর্কটাকে ভালোবাসায় পরিণত করতে, তোমার সাথে ভালো থাকার চুক্তি করতে। অর্ণব যতটা তন্নিকে ভালোবাসে, তোমাকেও ঠিক ততটাই ভালোবাসতে চাচ্ছি। তুমি কি? অথই শক্ত করে জড়িয়ে ধরে সাগরকে, কেঁদে ফেলে সাগরের বুকে মুখ লুকিয়ে। এমনটাই সে চেয়েছে এতদিন। আজকে তার ইচ্ছা পূরণ হয়েছে। সে তার একতরফা ভালোবাসাকে একটা নাম দিতে পেরেছে।
অপর পাশের মানুষটার থেকে ভালোবাসা পেতে যাচ্ছে। এটা যে অথয়ের সুখের দিন, ভালো থাকার দিন। সাগর অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। কাঁদছো কেন পাগলি? আমার বার্থডে নষ্ট করে দেবে কেটে কেটে? অথয় কান্না থামায়। সাগরের বুক থেকে মুখ তুলতে চায়, সাগর তুলতে দেয় না। আরও একটু শক্ত করে ধরে বলে, থাকো, আর একটু এভাবেই ভালো লাগছে। তারপরে দিনগুলো কাটতে থাকে দুষ্টু মিষ্টি ভালোবাসায়। সাগর আর অথয়ের প্রেম জমে উঠেছে। প্রতিদিন বিকেলে ঘুরতে যাওয়া, রাত জেগে ফোনে কথা বলা, সাগরের হুটহাট অথয়ের বাড়িতে চলে আসা। সাগরের অনার্স ফাইনাল পরীক্ষার পরেই অনুষ্ঠান করে অথয়কে বাড়িতে তুলবে। এক্সাম চলছে সাগরের, হয়েও গেছে একটা, বাকিগুলো শেষ হওয়ার পরেই তাদের বিয়ে। অর্ণব তন্নির সম্পর্কও ভালো যাচ্ছে। তন্নি সুস্থ হচ্ছে, একদম আগের মতো হয়ে যাচ্ছে। অর্ণবের অফিসের কাজের চাপ কমেছে, এবার সে বিয়ে করবে। গোটা এলাকা জানিয়ে তন্নিকে বিয়ে করবে। আনোয়ার সেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। আনোয়ার আর আসার ইচ্ছে ছিল তন্নিকে বাবার বাড়ি পাঠাবে, তারপর অর্ণব বর বেশে তুলে আনবে তন্নিকে। কিন্তু অর্ণবের সোজা সাপটা কথা, তন্নি কোথাও যাবে না, এই বাড়ি থেকেই বিয়ে হবে। এতে তন্নিরও মন খারাপ হয়ে গেছে। কতদিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। বাবা প্রায় প্রতিদিন দেখতে আসে ভাইকে নিয়ে, কিন্তু মা আসে না। মাকেও তো তন্নির দেখতে ইচ্ছে করে নাকি। এটা সকালের ঘটনা। তারপর থেকে তন্নি মুখ গোমরা করে বসে আছে রুমে, একবারও রুম থেকে বের হয়নি, এমনকি অর্ণবকেও কল করেনি। তন্নি কল করেনি বলে অর্ণব বিকালেই বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, যা বাদ রেখেই চলে আসে। আশা বেগম আর অথয় কেক বানাচ্ছে। অর্ণবকে এই সময় বাড়িতে দেখে এগিয়ে আসে আশা বেগম। আব্বা, তুই এই সময় বাড়ি আসলি? সব কিছু ঠিকঠাক? অর্ণব মায়ের কপালে চুমু খায়, তারপর বলে, আজকে ভালো লাগছে না। ঠিক আছে, তন্নিও মুখ গোমরা করে আছে, তুই গিয়ে কথা বল। অর্ণবের মাথা নাড়িয়ে রুমে চলে যায়। তন্নি জানালার সামনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকে। অর্ণব অফিসের ব্যাগ খাটে রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হতে হবে আগে। ফ্রেশ হয়ে এসে দেখে এখনও তন্নি একইভাবে দাঁড়িয়ে আছে। অর্ণব গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নি চমকায় না, কারণ জানে সে এটা অর্ণব ছাড়া কেউ না। তন্নির গলায় ছোট্ট করে চুমু খায় অর্ণব। তন্নি ফট করে বলে ওঠে, আপনি আর আমাকে অনির আম্মা বলে ডাকেন না কেন? অর্ণব হকচকিয়ে যায়। সে যে বাচ্চা নিতে চায় না, এ কথাটা কিভাবে বলবে তন্নিকে? তন্নির মন খারাপ হবে, তাই সে একটু হেসে বলে, আমার শরম করে, নতুন নতুন বিয়ে করেছি, বউকে বউ না ডেকে বাচ্চার মাম্মা ডাকলে লোকে কি বলবে? তন্নি ভ্রু কুঁচকে ফেলে। অর্ণব আবার এসব ভাবতে শুরু করলো কবে থেকে? আমাকে অনির আম্মা বলেই ডাকবেন, ওই নামটাই আপনার মুখে বেশি মানায়। অর্ণব তন্নির গালে নিজের গাল ঘষে দেয়। খোঁচা খোঁচা দাড়িতে ব্যথা পায় তন্নি। রেগে অর্ণবের হাত ছাড়িয়ে দেয়। অর্ণব হেসে ফেলে, আমাকেই সামলাতে পারো না, বেবিকে সামলাবে কি করে? তন্নি অর্ণবের হাতে থাপ্পড় দেয়। বেবিরা আপনার মতো অসভ্য হবে না। অর্ণব শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমার থেকে 2 কাঠি উপরে হবে, দেখে নিও। তন্নি অর্ণবের কথায় পাত্তা দেয় না, চলে যায় রুম থেকে। অর্ণবের জন্য খাবার রেডি করবে, তাছাড়া সেও খায়নি, তারও খিদে পেয়েছে। রিজওয়ানের চেম্বারে আবারও এসেছে নিধি। রিজওয়ান আজকে বিরক্ত হয় না, বরং হেসে নিধিকে বসতে বলে। নিধিও বসে। কফি? রিজওয়ান 2 মগ কফি অর্ডার দেয় কল করে, তারপর টেবিলে 2 হাত রেখে বলে, তারপর কেমন চলছে দিনকাল? নিধি রিজওয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আমায় ভালোবাসবেন, রিলেশনশিপে যাবেন আমার সাথে, বিয়ে করবেন আমায়। আমি না বড্ড একা জানেন, ভার্সিটির সবার ক্রাশ আমি। এত এত ছেলে প্রপোজ করে আমায়, অলরেডি অনেক ছেলের সাথে রিলেশন করেও ফেলেছি। এখন ভালোভাবে রিয়েলাইজ করতে পারি, অর্ণব ছাড়া বাকি কেউ আমায় এতটুকুও সম্মান করেনি। সবাই আমাকে বেডে নিতে চেয়েছে, ভালোবাসেনি কেউ। রিজওয়ান নিধির কথাগুলো মন দিয়ে শোনে। মেয়েটা একটু বেশি স্ট্রং। এই যে দুঃখের কথা বলছে, তবুও চোখে পানি নেই। আমি না কাঁদতে পারি না, অনেক কষ্টেও আমার চোখে পানি আসে না। আমি খুব বাজে একটা মেয়ে। অর্ণব ছাড়া বাকি সবাই ছুঁয়েছে আমায়, খারাপ খারাপ কথা বলেছে, মাল বলেও সম্বোধন করেছে। আমি না বুঝতে পারিনি। আমি ভাবতাম আমি এত সুন্দরী একটা মেয়ে, এত ছেলে আমার পেছনে ঘোরে,
সেই আমি কেন অর্ণবকে নিয়ে থাকবো? আরো অনেকগুলো বয়ফ্রেন্ড ডিজার্ভ করি আমি। কিন্তু এখন বুঝতে পারছি 12টা হাত ছুঁয়ে দেখার মধ্যে কোনো সুখ নেই। একটা হাত আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আমি সেই সুখটা পেতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। ভাবছেন তো আপনাকে কেন বলছি এই কথাগুলো? আপনাকে কেন প্রপোজ করলাম, তাই তো? আপনারও হৃদয় ভেঙেছে, আমারও ভেঙেছে। হারানোর কষ্টটা আপনিও বোঝেন আর আমিও বুঝি। তাই দুজনের যুগলবন্দি হলে ভালোবাসাটা বোধহয় একটু বেশিই থাকবে। রিজওয়ান একটু হাসে। কফি চলে আসে। দুজনের সামনে 2 মগ কফি রাখা হয়। নিধি নিজের মগ টেনে গরম কফিতে চুমুক দেয়। রিজওয়ান ধীরে সুস্থে ফু দিয়ে তবেই চুমুক দেয়। তো কি ভাবলেন? রিজওয়ান কফির মগে আরও একটি চুমুক দিয়ে বলে, সময় কোথায় পেলাম? সারা জীবনের ব্যাপার একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে তো। ঠিক আছে, ভাবুন। আমার সাথে থাকতে হলে সবার আগে ড্রেস আপ চেঞ্জ করতে হবে। নিধি একটু হাসে, যেন সে জানতো এমনটাই বলা হবে। পরিবর্তন ভালোবাসা না। নিধি ভুল করছেন, আমি আপনাকে ভালোবাসি না, তবে বাসার চেষ্টা করব। পরিবর্তনই ভালোবাসা। ভালোবাসার মানুষটার জন্য যদি নিজেকে একটি পরিবর্তন করতে না পারেন, তাহলে তো সেটাকে ভালোবাসা বলা চলে না। আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছেন, তো আপনাকে আগে আমার মনের মতো হয়ে উঠতে হবে। নিধি ফট করে বলে, তন্নির মতো? রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে, না, তার মতো কেউ হতে পারবে না। তো অযথা চেষ্টা করতে বলবো না, তবে আপনি আপনার মতোই থাকবেন। শুধু ড্রেস আপটা এমনটা আমার পছন্দ না। নিধি মুচকি হাসে। ঠিক আছে। আপনার ফোন নাম্বার? নিধি নিজের ফোন নাম্বার দেয়। রাতে কল করব। নিধি মুচকি হেসে চলে যায়। রিজওয়ান জীবনের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। কালকে বিয়ে হচ্ছে অর্ণব আর তন্নির, একদম ইসলামিক রীতি মেনে। তন্নি হেঁটে হেঁটে সাজানো দেখছে। হাতের মুঠোয় তামিমের হাত। দুজন গল্প করছে আর দেখছে। তন্নির মাথার চুল একটুখানি বড় হয়েছে, কাঁধ অবধি পড়েছে। শুকনো শরীরে একটুখানি মাংস হয়েছে, দেখতে এখন বেশ লাগে। আশা বেগম তন্নির জন্য গহনা এনেছে। অর্ণব শাড়ি পছন্দ করেছে, অথই বাকি সব পছন্দ করেছে। তন্নিকে এখনও কিছুই দেখানো হয়নি, কালকেই দেখাবে। অর্ণব রিজওয়ানকে দাওয়াত দিয়েছে, নিধিকেও দাওয়াত দিয়েছে। ইতি বেগম এসেছে, তন্নির মামার বাড়ি সবাই এসেছে। আব্দুল্লাহ হাঁটতে পারে না, হুইল চেয়ার নিয়েই এসেছে তিনি। কালকে বিয়ে, আজকেই বাড়ি ভর্তি মানুষজন। তন্নির বেশ ভালো লাগছে। বাবার বাড়ি না যেতে পারার জন্য যে মন খারাপ হয়েছিল, সেটা এখন চলে গেছে। অর্ণব আর সাগর আজকে ভীষণ ব্যস্ত, এটা সেটা সব কাজ তারাই করছে। আনোয়ার আজকে আয়েশ করছে, ছেলের বিয়ে তার। সে সবার সাথে গল্প করছে ঘুরে ঘুরে। এখন গল্প করতে বসেছে তন্নির বড় মামার সাথে। তাকে বুক ফুলিয়ে বলছে, আমার ছেলে আমার কোম্পানিটাকে কয়েক মাস সাফল্য এনে দিয়েছে। সোনার টুকরো ছেলে আমার, একেবারে লাভ গুরু। তার ভালোবাসা দেখলেই আমার চোখের পানি চলে আসে। বউকে কিভাবে ভালোবাসতে হয় আমার ছেলে থেকে শেখা উচিত, তন্নির মামা বলে। আপনি শিখুন এবং বউকে সেভাবে ভালোবাসুন। আনোয়ার হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আর ভাই কি বলবো দুঃখের কথা, বউ আমার বুড়ি হয়ে গেছে, ভালোবাসা বুঝে না। একটু বেশি ভালোবাসা দেখাতে গেলে বলে আধিক্যতা। তন্নির মামা হো হো করে হেসে ওঠে। হাসা পেছন থেকে এসে বলল, তোমার চাপাবাজি শেষ হলো নাকি লঙ্কা পোড়ো দিব? আনোয়ার শুকনো ঢোক গিলেই উঠে যায়। তন্নি ইতি বেগমের পাশে বসে আছে, এটা সেটা বলছে, সে শুধু হু হা করে উত্তর দিচ্ছে। মা, আমি তো আর তোমাদের বাড়িতে থাকি না, আর থাকবো না। এখনো কেন রেগে থাকো আমার উপর? বাবার টাকাও আমি নেই না, তাও কেন ভালোবাসো না আমায়? ইতি বেগম দীর্ঘশ্বাস ফেলে, তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর প্রতি এত অন্যায় করে ফেলেছি যে এখন কথা বলতেও বুক কাঁপে। ভালোবাসতে গেলেও নিজেকে অপরাধী মনে হয়, আমাকে ক্ষমা করে দিস। তন্নি ইতি বেগমের গলা জড়িয়ে ধরে। এভাবে বলো না মা, তুমি তো মা। ভুল করেছি তাই বকেছো, আমি সব মনে রাখিনি, তুমিও মনে রেখো না। ইতি বেগম একটু হাসার চেষ্টা করে,
পরের দিন তন্নি অর্ণবের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সকাল সকাল পার্লারের মেয়েরা চলে আসে তন্নির হাতে মেহেদি দিতে। খুব সুন্দর করে তন্নির 2 হাত ভর্তি করে মেহেদি দিয়েছে। সাথে সাথে অথৈ ও আরতিও মেহেদি নেয়। 3 জন এক রকম করেই মেহেদি নিয়েছে। হাতের মাঝখানে সুন্দর করে অর্ণব নামটা লিখে দিয়েছে 2 হাতেই। অর্ণব এক হাতে একটুখানি মেহেদি নেয়, সেও হাতে A+T লিখে নেয়। ঘোড়ার গাড়ি আনা হয়েছে, সেই ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ি থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই যাবে। মেহেদি শুকানোর পরেই তন্নিকে সাজানো শুরু করে। আরতি আথইয়ের শাড়ি তন্নির লেহেঙ্গার সেম কালার। তন্নিকে সাজানো শেষে অথৈ আর আরতিকে সাজাতে থাকে। তন্নি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, খুঁটিয়ে দেখছে। এতটা সুন্দর লাগছে তাকে, আগে কখনোই এভাবে সাজা হয়নি। একদম পুতুল পুতুল লাগছে। আচ্ছা, অর্ণব এই সাজে দেখলে কেমন রিয়াকশন দেবে? তাকিয়েই থাকবে কি? লজ্জা পেয়ে যায় তন্নি, 2 হাতে মুখ ঢেকে ফেলে। আশা বেগম রুমে আসে। তন্নিকে দেখে তিনি বড় সড়ো চোখ করে ফেলে। 3 বার উচ্চারণ করে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এগিয়ে আসে তন্নির দিকে। তন্নির থুতনি ধরে বলে, আমার বৌমাকে একদম পরীর মতো লাগছে, কারো নজর লেগে না যায়। বলেই তন্নির কানের লতিতে একটু কাজল ছুঁয়ে দেয়। তন্নি লজ্জা পেয়ে মুচকি হাসে। আশা তন্নির কপালে চুমু দিয়ে দেয়। তারপর মেয়েদের দিকে তাকায়। তার 2 মেয়েকেও পরীর মতো লাগছে। সে তার মেয়েদের কানেও কাজল ছুঁয়ে দেয়। অর্ণব তন্নির সাথে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে, লাল রঙের শেরওয়ানি। হাতে বড় রাজা বাদশার ছুরি পেছনে ঝোলাতে রুমে ঢোকে। তারপর আয়নার দিকে চোখ পড়তেই দৃষ্টি আটকে যায় অর্ণবের। তার মায়াবতীকে এত সুন্দর লাগছে, যেন একটা পরীর বাচ্চা। অর্ণব বুকে হাত দিয়ে ফেলে, যেন হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। তন্নি অর্ণবের দিকে চোখ পড়তেই লজ্জায় মাথা নুইয়ে ফেলে। তার যে অবস্থা, সে এখন মানুষজন মানবে না, টুক করে এসে জড়িয়ে ধরবে তন্নিকে। এটাই হলো অর্ণব ধীরে পায়ে এগিয়ে এসে তন্নির দিকে। তন্নির চোখের ইশারায় চলে যেতে বলে, কিন্তু অর্ণব শোনে না। সে তন্নির 2 গালে হাত রেখে মুখটা উঁচু করে। মায়াবতী, পাগল করে দিচ্ছ আমায় বলেই তন্নির কপালে চুমু খায়। আর বাকিরা হাত থালি দিয়ে ওঠে। অর্ণব তন্নিকে ছেড়ে মাথা চুলকাতে থাকে। তন্নি লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সবাই সুর টেনে বলে ওঠে, মায়াবতী, পাগল করে দিছো আমায়। অর্ণব হেসে তন্নির হাত ধরে। বউকে নিয়ে যাচ্ছি বলেই সে বেরিয়ে যায়। বাকিরা হেসে ফেলে। বিয়ে একটা সামাজিক রীতি। এই রীতির মাধ্যমে 2 মানুষ সারা জীবনের জন্য একই সূত্রে বাঁধা পড়ে যায়। দুজনকে কখনো ছেড়ে যাবে না, তার অঙ্গীকার হচ্ছে বিয়ে। যদিও অর্ণব আগেই রেজিস্ট্রি করে 2 জনের একসাথে পথ চলার সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে, এখন সেটাকেই লোক জানানোর পালা। পুরো শহরকে জানাবে তার তন্নি তার হয়ে গেছে এবং কালিমা কবুল বলে বিয়ে করবে। তার তন্নিকে সে একদম বৈধভাবে নিজের বউ করে নেবে। বাড়ি থেকে বিয়ে পড়িয়ে তারপর কমিউনিটি সেন্টারে যাওয়া হয়। অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। কার থেকে কোনো গিফট নেওয়া হচ্ছে না। অর্ণব তন্নির পাশাপাশি বসে আছে। তন্নির আরেক পাশে অথৈ বসে আছে। নিধি আর রিজওয়ানা একসাথে এসেছে দাওয়াত খেতে। অর্ণব তন্নিকে দূর থেকেই দেখে তারা। দারুণ মানিয়েছে না দুজনকে? নিধির কথা শুনে রিজওয়ান মুচকি হাসে। হ্যাঁ, আল্লাহ একে অপরের পরিপূরক হিসেবে বানিয়েছে, মানাবে না? তাও ঠিক। আচ্ছা, আমাদেরও কি এরকম মানাবে? রিজওয়ান তাকায় নিধির দিকে। আজকে মেয়েটা শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি, ফুল হাতা ব্লাউজ, সাথে হিজাব করেছে। দেখতে খুব সুন্দর লাগছে। রিজওয়ান নিধির হাতটা শক্ত করে ধরে বলে, আমাদেরও মানাবে, খুব মানাবে। নিধি হাসে। এটা তার তৃপ্তির হাসি, আনন্দের হাসি, সাফল্যের হাসি, ভালোবাসা পাওয়ার হাসি। সাগর, তন্নির মামাতো ভাইয়েরা আর আর্থির বর ইমন মিলে বাসর ঘর সাজায়। সারা রুম গোলাপ ফুলময় করে ফেলেছে। বাসর সাজাতে সাজাতে সবাই হাসাহাসি করে অর্ণবের আগেও বাসর সাজিয়েছিল এই বিষয় নিয়ে।
রাত 10টার দিকে বাসায় ফেরে সবাই। তন্নি ক্লান্ত হয়ে গেছে, এত ভারী শাড়ি প্রায় সারা দিনেই ক্যারি করেছে, তার রেস্ট দরকার। আশা বেগম তন্নিকে খাইয়ে দেয়, তারপর আরতি অথই তন্নিকে রুমে দিয়ে যায়। রুম দেখে তন্নি মুচকি হাসে। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অর্ণব তন্নি লেখা। তন্নির পড়ার টেবিলটা পর্যন্ত গোলাপ দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে এ একটা গোলাপের বাগানে ঢুকে পড়েছে। তন্নি সোফায় বসে, বিছানায় বসলে যদি বিছানা নষ্ট হয়ে যায়। ওড়নাটা ফেলে দেয়, লেহেঙ্গার ওড়নাটা ভীষণ ভারী, মনে হচ্ছে 10 কেজি হবে। ওড়না ফেলে এবার শান্তি লাগছে। তন্নি একটুখানি চোখ বন্ধ করে, আর তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে অর্ণব। তন্নি দাঁড়িয়ে যায়। অর্ণব ঝড়ের গতিতে এসে তন্নিকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে। ইস রে বউ, এতক্ষণ কত কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি জানো। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য মনটা উসখুস করছিল। তন্নি মুচকি হেসে অর্ণবের পিঠে হাত রাখে। এত অশান্ত কেন আপনি? তোমার জন্য। বেশ খানিকক্ষণ জড়িয়ে রাখে তন্নিকে, তারপর তন্নি বলে, অস্থির লাগছে, চেঞ্জ করা দরকার। অর্ণব ছেড়ে দেয় তন্নিকে। আলমারি খুলে একটা কালো রঙের শাড়ি এনে দেয়, সে শাড়িটা যে শাড়িতে প্রথম দেখেছিল তন্নিকে। চেঞ্জ করে এটা পরে আসো। তন্নি মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে যায়। অর্ণবও চেঞ্জ করে নেয়। তন্নি চেঞ্জ করে বের হতেই অর্ণব তাকে কোলে তুলে নেয়। তন্নি প্রথমে হক চুকিয়ে গেলেও পরে অর্ণবের গলা জড়িয়ে ধরে। তন্নিকে বিছানায় বসিয়ে দিয়ে অর্ণব একটা চেইন হাতে নেয়, সেটা খুব যত্নে তন্নির গলায় পরিয়ে দেয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি মায়াবতী। তন্নি অর্ণবের চোখে চোখ রেখে বলে, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। সেই দিন পূর্ণতা পায় তাদের ভালোবাসার। অপেক্ষায় অবসান ঘটে তাদের। শত ঝড় ঝাপটার পরে সুখ খুঁজে পায়, নিশ্চিন্ত একটা বুক পায় তন্নি, ভালোবাসা পেয়ে যায়। অর্ণবের অস্থিরতার সাথে নতুনভাবে পরিচিত হয় তন্নি, নতুন এক অর্ণবকে আবিষ্কার করে। অনুভূতির কাছে পুরুষ মানুষ কাবু। যদিও অর্ণব সব সময় তন্নির কাছে কাবু, কিন্তু আজকে তার দুর্বলতা ধরন ছিল আলাদা। চোখে মুখে ছিল অন্যরকম উল্লাস, যে উল্লাস আগে দেখেনি তন্নি। অর্ণব কিছু কথা তন্নির কানে সারাক্ষণ বাজছে। আমার সাথে নারী তুমি, তোমার জন্য আমি সব করতে পারি। তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে, তোমাকে ছাড়া আমার একটা সেকেন্ডও চলে না। তুমি ছাড়া আমি শূন্য। কি জাদু করলে তন্নি আমায়, আমাকে পাগল করে দিয়েছো তুমি। তন্নি কোনো জবাব দিতে পারেনি, ইচ্ছে করছিল বলতে, আপনিও আমার শখের পুরুষ, আপনাকে ছাড়াও আমার চলে না। কিন্তু বলতে পারল না। তার মুখে এখন কথা ফুটবে না। নতুন সূর্য, নতুন দিনের সূচনা। সকালের মিষ্টি রোদ চোখে খুলতেই দেখতে পায় অর্ণব প্রশস্ত বুকে মাথা রেখে সে ঘুমাচ্ছে। মিষ্টি হাসে তন্নি, গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে অর্ণবের দিকে। কিন্তু সুন্দর মানুষটা কত ফর্সা, এই যে ঘুমাচ্ছে। গভীর মায়া ভরা চোখ দুটো বন্ধ, জোর ভ্রু জোড়া কুচকানো, চাপ দাড়ির মাঝে গোলাপি ঠোঁট জোড়া একটুখানি ফাঁকা হয়ে গেছে। যাবেই তো, মাথার নিচে বালিশ নেই। তন্নি সোজা হয়ে বসে অর্ণবের মাথাটা বালিশে দিয়ে দেয়, ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে কপালে চুমু খায়। আর তখনই অথৈর ডাক, দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। তন্নি চমকে ওঠে, দেয়াল ঘড়ির দিকে তাকায়। খুব বেশি দেরি হয়ে গেল কি? 7টা বেজে গেছে। তন্নি তড়িঘড়ি করে বিছানা ছাড়ে, আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অথৈর থামাথামির নাম নেই, সে অনবরত দরজা ধাক্কিয়েই যাচ্ছে। অর্ণবের ঘুম ছুটে যায়, সে বিরক্ত হয়ে উঠে বসে। কিরে ভাই, কমন সেন্স নাই নাকি? দুজন নতুন কাপল, তাদের উঠতে দেরি হবে না? তাদের কোনো প্রাইভেসি থাকবে না? এবার অথৈ শক্ত গলায় বলে, দরজা খুলবি নাকি ভেঙে ফেলবো? অর্ণব বিছানা ছাড়ে, চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। অথৈ ভ্রু কুঁচকে বলে, এতক্ষণ লাগে? তারপর অর্ণবকে ধাক্কা দিয়ে শরীয়ক ভেতরে ঢুকে পড়ে। অর্ণব পেছন পেছন আস্তে আস্তে বলে, যখন প্রেম করেছি তখনও জ্বালিয়েছিস, এখন বিয়ে করেছি তবুও তোর জ্বালানো কমলো না। একটু প্রাইভেসি দিবি না আমাদের? অথৈ মুখ বাঁকিয়ে বলে, এই প্রাইভেসি বানান কর তো তুই, আসছে প্রাইভেসি নিতে। অর্ণব অথৈর চুল টেনে ধরে, অথৈও অর্ণবের চুল ধরে। তন্নি ওয়াশরুম থেকে বের হয়ে এই দৃশ্য দেখে তাড়াহুড়ো করে এগিয়ে আসে। আরে আরে, মারামারি করছিস কেন? ছাড়।
অথই ছেড়ে দেয়, অর্ণবও ছেড়ে দেয়। অথই রেগে ফুসফুস করে বলে, তুই এখন থেকে আমার সাথে ঘুমাবি। এই ছেলেকে তুই চিনিস না, আমিও চিনি না। বলেই তন্নির হাত ধরে বেরিয়ে যায়। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। এরকম বোন যেন আর কারণ না হয়, আস্ত একটা রাক্ষসী। তন্নির ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য মূলত অথই তাদের ডেকেছে। তারা দুজনই তো ওষুধের কথা ভুলে গেছে, কিন্তু অথইকে তো আর ভুললে চলবে না, একজন তো লাগবেই, সে সবটা মনে রাখবে। অথই তন্নিকে নিজের রুমে নিয়ে আসে এবং খাটে বসিয়ে দেয়। তন্নি এটা ওটা বলছে কিন্তু কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ দুটি রুটি আর ডিম তন্নির সামনে দেয়। তন্নি অথয়ের রাগী ফেসটা দেখে খাওয়া শুরু করে। অথই এতক্ষণে বলে, তুই খেতে থাক, আমি কাউকে বলে আসছি তোদের রুম পরিষ্কার করে দিতে। সুন্দর রুমটা তো 12টা বাজিয়েছিস, ফুলগুলো আর ফুল নেই, ফল হয়ে গেছে। তন্নি লজ্জা পেয়ে লাজুক হাসে। অথয়ও হাসতে হাসতে বেরিয়ে যায়। তন্নির খাওয়া শেষ হতে না হতেই আবারও চলে আসে। এই মেয়েটাকে তন্নি কি বলে সম্বোধন করবে? বোন বললে কম হয়ে যাবে। এই মেয়েটা ঠিক মায়ের মতো যত্ন করে। তার মা কি অথয়কে পাঠিয়েছিল তার জন্য? হবে নিশ্চয়ই। মা যদি কখনো ফিরতে পারতো, নিশ্চয়ই অথয়কে বুকে জড়িয়ে লাখ লাখ ধন্যবাদ দিত, কৃতজ্ঞতা প্রকাশ করত। খাওয়া শেষ হতেই তন্নির হাতে একে একে ঔষধগুলো ধরিয়ে দেয় অথই। সবগুলো ঔষধ শেষ হওয়ার পরে মাথা থেকে টাওয়াল খুলে ঘাড় অব্দি পড়া চুলগুলো ঠিকঠাক করে দিয়ে মুখের বাঁ পাশটা একটু মালিশ করে দেয়। যদিও ডাক্তার মালিশ করতে বলেনি, বলেছে এটা কখনোই ঠিক হবে না, তবু অথই রোজ মালিশ করে দেয়, যদি মিরাক্কেল হয়ে যায়। তবে খুব বেশি বাঁকা না তন্নির মুখটা, খানিকটা বাঁকা, খেতে গেলে আর কথা বলতে গেলে যেটা স্পষ্ট বোঝা যায়। তন্নিকে একদম রেডি করিয়ে একসাথে বের হয় দুজন। আশা বেগম রান্না করছে, ইতি বেগম, তারেক আর তামিম রাতেই চলে গেছে, আজকে আবার আসবে বলে। তন্নির মামা বাড়ি সবাই চলে গেছে, শুধু আবদুল্লাহ আর তন্নির ছোট মামি মনি রয়ে গেছে। সে আপাতত আশা বেগমের সাথে রান্নায় সাহায্য করছে। তাদের সাথে সালমা বেগমও রান্না করছে। তিনি রাতে যায়নি, তাকে অথই যেতে দেয়নি। রাতে অথয়ের কাছে ঘুমিয়েছিল উনি। ঘুমিয়েছে বললে ভুল হবে, দুজন গল্প করেছে সারাটা রাত। ছেলের বউ যে মেয়ে হয়ে উঠতে পারে এটা ধারণাতেই ছিল না সালমা বেগমের। তন্নিকে ছেলের বউ হিসেবে পেয়ে তিনি নিজেকে লাকি মনে করেন। এরকম মেয়ে লাখে একটা। আবদুল্লাহ তার হুইল চেয়ারে এক পাশে বসে আছে, দৃষ্টি তার সিঁড়ির দিকে। তন্নি কখন নামবে, একটু পরেই তারা চলে যাবে। তন্নির সাথে একটু সময় কাটাতে চান তিনি। সাগর সকাল সকাল চলে গেছে আনোয়ারের সাথে বাজার করতে। সেও থেকে গেছে। রাতে ভেবেছিল অথয়ের সাথে ঘুমাবে, কিন্তু তার মায়ের জন্য এটা হয়ে ওঠেনি। পরে আরও মানুষের সাথে ছাদে ঘুমিয়েছিল। তন্নি নিচে নামতেই আবদুল্লাহ খুশি হয়ে যায়। অথই রান্নাঘরে চলে যায় মাকে সাহায্য করতে, আর তন্নি আবদুল্লার কাছে এগিয়ে যায়, তার পাশে বসে। কেমন আছেন? ভালো, তুমি? হ্যাঁ ভালো। তোমার শ্বশুর আর বর তো বলছে বিয়েতে কিছু না দিতে, তারা গিফট নিবে না। তবু আমি তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি নেবে? কেন নিব না, দিন, অবশ্যই নিব। আনোয়ার নিজের হাত পর মুঠোয় থাকা এক জোড়া নূপুর, এক জোড়া কানের দুল, একটা চেইন মেলে ধরে তন্নির সামনে। তন্নির বুঝতে অসুবিধা হয় না এগুলো তার মায়ের, তবুও নানার মুখ থেকে শোনার জন্য তার দিকে তাকায়। এগুলো তোমার মায়ের। তোমার মা যখন আমাদের ছেড়ে চলে আসলো এগুলো রেখে আসছিল, অনেক যত্ন তোমার নানু সব তুলে রেখেছিল। এখন মনে হচ্ছে এগুলো তোমার কাছে থাকা উচিত, রেখে দাও তোমার মায়ের স্মৃতি। তন্নি হাত বাড়িয়ে নেয় সব, ভালো করে চেয়ে দেখতে থাকে জিনিসগুলো। মানুষ থাকে না, কিন্তু থেকে যায় তাদের ব্যবহৃত জিনিসগুলো, রয়ে যায় তাদের স্মৃতি, যা সারা জীবন কষ্ট দেয় আমাদের। তন্নির ইচ্ছে করছিল মায়ের এই জিনিসগুলো বুকের মধ্যে আগলে নিয়ে একটুখানি কাঁদতে, কিন্তু পারে না, কারণ কিচেনে অথই, রুমে অর্ণ। তন্নিকে কাঁদতে দেখলে তারাও পাগল পাগল হয়ে যাবে। আল্লাহ যা কেড়ে নেয় তার দ্বিগুণ ফিরিয়ে দেয়, তার প্রমাণ তন্নি। আল্লাহ তার থেকে মা কেড়ে নিয়েছে, আবার তাকে গোটা একটা পরিবার উপহার দিয়েছে, ভালোবাসার মানুষ দিয়েছে, বোনের থেকেও যত্নশীল বান্ধবী দিয়েছে। তন্নি দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায়। অর্ণব ওয়াশরুমে। তন্নি জিনিসগুলো আলমারিতে তুলে রেখে বেরিয়ে আসে।
সাগর মাথায় করে চালের বস্তা আনছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। আনোয়ার হাজারবার বারণ করেছে, দুজন লোক এনেছে এসব বহন করার জন্য। সাগরের কথা, ওদের সাথে আমিও করব, মিলেমিশে করলে ওদের কষ্ট কম হবে। সাগরের মাথায় চালের বস্তা দেখে তন্নি ফিক করে হেসে ফেলে। আমি তন্নির দিকে তাকাই, অথই তন্নির হাসির শব্দে রান্নাঘর থেকে বের হয়। আমার অবস্থা দেখে সেও হেসে ফেলে। আমি তড়িঘড়ি করে চালের বস্তা নামিয়ে ফেলি, লাজুক হেসে মাথা চুলকাই। তন্নি বলে, অথই শরবত বানিয়ে আনুনার জন্য, আর আপনার লজ্জা পেতে হবে না, বসুন। তন্নি বসার ঘরের ফ্যান চালিয়ে দেয়, ফ্যানের পাওয়ার বাড়িয়ে দেয়। সাগর বসে পড়ে। অথই শরবত আনতে যায়। আজকে তন্নিকে অন্যরকম সুন্দর লাগছে। সাগর এক পলক দেখেছে, তারপরই চোখ নামিয়ে নিয়েছে। বউয়ের ভাবি সে, তার দিকে বেশি তাকানো বারণ। একটা সময় সাগরের ভীষণ আফসোস হতো তন্নিকে না পাওয়ার জন্য, নিজের সাথে ফাইটিং করতো। কিন্তু এখন মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তন্নিকে হারিয়েছে বলেই তো অথইকে পেল। নিঃসন্দেহে অথই যত্নশীল মেয়ে, আর সব থেকে বড় কথা, সে সাগরকে ভীষণ ভালোবাসে, পাগলের মতো ভালোবাসা যাকে বলে। অথই শরবত করে নিয়ে আসে। সাগরের সামনে শরবতের ট্রে নামিয়ে ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। সাগর মুচকি হাসে, তারপর শরবতটুকু খেয়ে নেয়। তন্নি দুজনকে দেখতে থাকে। কি সুন্দর মানিয়েছে দুজনকে, যেন একে অপরের পরিপূরক। মন ভরে দোয়া করে দুজনের জন্য, দুজন সারা জীবন এইভাবেই সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুক। তারপরে দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। সাগর অথয়ের বিয়ে হয়ে যায়, আর্থির বাচ্চা হবে। আর্থি একেবারে বাবার বাড়িতে চলে এসেছে। যতদিন না বেবি দুনিয়াতে আসছে ততদিন আর শ্বশুর বাড়ি যাবে না। আর অথয় চলে গেছে শ্বশুর বাড়ি। 2 মাস হলো অথয়ের বিয়ের। এর মধ্যে একবার এসেছিল, 15 দিন থেকে আবারও চলে গেছে। অর্ণব কাজে ব্যস্ত, তন্নির সাথে খুনসুটি করার সময় কোথায় তার। তবে প্রতিদিন কয়েকবার কল করে তন্নির খোঁজ নেয়, খেয়েছে নাকি, ঘুমিয়েছে নাকি। আর তন্নির শাশুড়ি আর অর্থের সাথে গল্প করে, বিভিন্ন রান্না করে সময় কাটায়। মাঝে মধ্যে একটু আধটু পড়াশোনা করে। সামনে এক্সাম চলে আসছে না, এইবার আর মিস করা যাবে না। অর্ণবের কোম্পানি বড় একটা ডিল পেয়েছে। এই ডিলটা সাকসেসফুল করতে পারলেই তাদের কোম্পানি টপ 1-এ চলে যেতে পারে। একটা বিদেশি কোম্পানির সাথে হয়েছে ডিলটা। সেই কোম্পানি ওনার একটা মেয়ে, সে বাংলাদেশি। একেবারে বাংলাদেশি না, তার বাবা বাংলাদেশি এবং মম কানাডিয়ান। কাজের সূত্রে তাদের পরিচয় হয়ে বিয়ে হয়েছিল এবং একজন কন্যা সন্তান হয়। তার নাম রাখে ইয়াশা। বাবা আদর করে ডাকে ঈশা। ঈশা মাঝে মধ্যেই বাংলাদেশে আসে, কারণ এখানেই তার দাদু বাড়ি। আজকে মিটিংয়ে অর্ণবকে দেখে ঈশা এবং ভালো লেগে যায়। অর্ণবকে পাক্কা 1 মাস ঈশার সাথে কাজ করতে হবে। ঈশা সাহায্য করবে অর্ণবকে এবং এতে ঈশার লাভ হলো তাদের কোম্পানির প্রমোট হয়ে যাবে অর্ণবের কোম্পানির মাধ্যমে। মিটিং শেষে অর্ণব নিজের কেবিনে এসে ক্লান্ত শরীরটা চেয়ারে এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত সে। চোখ বন্ধ করে কল করে মায়াবতী দিয়ে সেভ করা নাম্বারে। তন্নি ফোন নিয়ে বসেছিল। 1 ঘন্টা 37 মিনিট আগে অর্ণব কল করেছিল, আর করলো না। এটা নিয়ে গাল ফুলিয়ে বসেছিল তন্নি। তখনই অর্ণবের কল পেয়ে সময় নষ্ট না করে রিসিভ করে। অর্ণব তন্নির অভিযোগ না শুনে নিজেই বলে, সরি জান, কাজে আটকে পড়েছিলাম, ছাড়া পাচ্ছিলাম না। আর শুনো, আমাদের কোম্পানি যে কোম্পানিটার সাথে ডিল হয়েছে না, সেই কোম্পানির ওনার একজন মেয়ে। আমি কি না করে দেব? এটা কেমন কথা? না কেন করবেন? মেয়ে তো কি হয়েছে? আমার অর্ণব তন্নি ছাড়া কাউকে পাত্তা দেবে না, জানি সেটা। তোমাকে বলে নিলাম, যদি তোমার মন খারাপ হয়ে যায়। তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে ঈশা। অর্ণব ব্লু কুচকে তাকায়, কল কেটে দেয়। তন্নি চিন্তিত হয়ে বসে থাকে, কারণ অর্ণব এমনটা কখনোই করে না। নক কেন করলেন না? ঈশা অর্ণবের সামনে চেয়ারে বসে পড়ে। নক কেন করব? আমাদের মধ্যে আবার কিসের প্রাইভেসি? অর্ণবও বসে, আবারও কল করে তন্নিকে। হ্যাঁ মায়াবতী, সরি। ইটস ওকে। কিছু কি হয়েছে? আরে বললাম না, ঈশা নামের মেয়েটা নক না করেই ঢুকে পড়েছে। আচ্ছা, মাথা গরম করিয়েন না, ঠান্ডা মাথায় কাজ করেন। আমি খেয়েছি, আপনিও খেয়ে নিয়েন। ঠিক আছে, ভালোবাসি। আমিও। তন্নি কল কেটে দেয়। অর্ণব ফোনটা টেবিলে রেখে ঈশার দিকে তাকায়। ঈশা অর্ণবের দিকেই তাকিয়ে আছে। গার্লফ্রেন্ড? নো, মাই ওয়াইফ। তুমি ম্যারিড? ইয়েস। তুমি কি জানো তোমার সাথে আমি ডিল ক্যান্সেলও করতে পারি? আমার প্রবলেম নেই, করতে পারেন।
অবশ্য আপনার সাথে কাজ করতে আমারও ভালো লাগছে না। 2 ঘন্টা হবে আমাদের পরিচয়ের, এতটুকু সময়ের মধ্যেই আপনি রীতিমতো ফাজলামো শুরু করে দিয়েছেন। কথায় কথায় গায়ে হাত দেয়া, হুটহাট কেবিনে ঢুকে পড়া আমার পছন্দ না। এসবকে আমি ফাজলামো বলে থাকি। ঈশা হাসে। গুড জব, বউ ভক্ত। বউ ভক্ত না, বউকে ভালোবাসি। আর আমার মেয়েদের বেহায়াপনা ভালো লাগে না, সেই সব মেয়েদের থেকে দূরে থাকি, এইটুকুই। এভাবে বউ ভক্ত বা গুড জবের কিছুই নেই। আপনি ডিল ক্যান্সেল করে দিন। ঈশা দাঁড়িয়ে যায়, অর্ণবের দিকে ঝুঁকে বলে, বউ হতে চাচ্ছি না আপনার। চাইলেও করব না, বললাম গায়ে পড়া মেয়ে পছন্দ না। একদিন সময় করে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিব, তাকে দেখে শিখবেন কিভাবে চলতে হয়। কেমন? এখন আসতে পারেন। অপমানে গা রিন করে ওঠে ঈশার। সে অর্ণবের টেবিলে কলমদানি ছুঁড়ে ফেলে দেয়, ফাইলগুলো ফেলে দেয়। তারপর রাগে গজগজ করতে করতে বলে, হাউ ডেয়ার ইউ! সাহস হয় কি করে আমাকে ইনসাল্ট করার? ডু ইউ নো মি? আমার সাথে কথা বলতে পেরেছো, এতেই নিজেকে ধন্য মনে করো। অর্ণব বুকে হাত গুজে দাঁড়ায়। প্রথমেই যদি জানতাম এই কোম্পানির ওনার একটা মেয়ে, তাহলে আমি কখনোই তাদের সাথে কথা বলতাম না। আপনি আহামরি কিছু না। আপনার সাথে কথা বলে আমি নিজেকে অপরাধী মনে করছি, মিস্টেক মনে করছি। ঈশা অর্ণবের দিকে তেড়ে আসতে নেয়, অর্ণব হাত উঁচু করে থামিয়ে দেয়। আমার গায়ে টাচ করার সাহস দেখাবেন না, দূরে থাকুন। তোমার অ্যাটিটিউড আমি আমার পায়ের তলায় এনে ফেলবো। আপনার সাথে ঝামেলা বাঁধানোর ইচ্ছে আমার নেই। আপনি কি সত্যি মেয়ে? মানে মেয়েদের সামান্য এতটুকু আত্মসম্মান বোধ থাকা উচিত। একটা ছেলে আপনার সঙ্গ চাচ্ছে না, আপনার বিহেভিয়ার তার পছন্দ হচ্ছে না, তবুও আপনি লজ্জা পেয়ে দূরে সরে না গিয়ে তার সাথে পাঙ্গা নিতে আসছেন। মানে কি আপনার লজ্জা করে না আমার বউকে? ঈশা হাত উঁচু করে বসে। ব্যাস, আপনার বউকে ইতিহাস কপি শুনতে চাচ্ছে না। আপনাকে আমি দেখে নিব, পিছু ছাড়ছি না। আমাকে চেনেন না আপনি। সত্যিই চিনতাম না, কিন্তু এখন চিনেছি। আপনি একটা লেভেললেস বাজে মেয়ে, লজ্জা নেই। ঈশা আর নিতে পারে না, হনহনিয়ে বেরিয়ে যায় অর্ণবের কেবিন থেকে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। আসে কই থেকে এসব? বাসায় ফিরে অর্ণব দেখে তন্নি ঘর গোছাচ্ছে। অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে তন্নিকে। চুলগুলো এখনও পিঠে পড়েছে, দেখতে দারুণ লাগছে। টি শার্ট এবং প্লাজো পরেছে, যার ফুলও একদম বাচ্চা বাচ্চা লাগছে। পায়ে নূপুর পড়েছে, একদণ্ড স্থির থাকছে না, যার ফলে নূপুরের রিনি ঝিনি শব্দ রুমে কামরায় ছড়িয়ে পড়ছে। ব্যস্ত ভঙ্গিতে কাজ করছে, হাতে কাপড়ের টুকরো প্রতিটা জিনিস সুন্দর করে মুছে জায়গা মতো রাখছে। চুলগুলো 2 কাঁধ পেরিয়ে সামনে চলে আসছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আবারও পেছনে ঠেলে দিচ্ছে। মাত্র গোসল করেছে মনে হচ্ছে। চুলগুলো ভেজা, সাথে প্লাজো এবং টি শার্টও খানিকটা ভিজে গেছে। এই মেয়েটার একটাই সমস্যা, চুল মুছবে না বা শরীর ভালো করে মুছবে না। শুভ্র মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছে। অর্ণব প্রতি সেকেন্ডে প্রেমে যাচ্ছে এই মায়াবতীর। এই একটাই মানুষ যার প্রতি কখনোই মুগ্ধতা কমে না অর্ণবের। এই মেয়েটা যখন অসুস্থ হয়ে পড়েছিল, তখন প্রেমে পড়েছে মেয়েটার। চুল ছাড়া অসুন্দর তন্নির প্রেমেও পড়েছে শতবার। এই জীবনে এই মেয়েটা ছাড়া আর কারো প্রতি মুগ্ধ হতেও চায় না অর্ণব। এই মেয়েটার প্রতি মুগ্ধতা কমে যাওয়ার আগে যেন অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পৃথিবী যেন ছেড়ে যায়। অনির মাম্মা। তন্নি পেছনে ঘুরে তাকায়। অনেকদিন পরে অর্ণবের মুখে অনির মাম্মা ডাক শুনেছে। প্রাণটা জুড়িয়ে গেছে তার, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এতদিন ভাবতো কবে ডাকবে। তন্নি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে অর্ণবকে। অর্ণব 2 হাতে আগলে নেয় তন্নিকে। কখন আসলেন? এখনই আসলাম। অনেকদিন পরে অনির আম্মা বলে ডাকলেন আমায়, ভীষণ মিস করছি আমি। এখন থেকে এভাবেই ডাকবেন। ঠিক আছে, এখন ছাড়ো, ফ্রেশ হয়ে আসি, খিদে পেয়েছে। তন্নি ছেড়ে দেয়। অর্ণব তন্নির মাথায় চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তন্নি খাবার রেডি করতে যায়। আশা বেগম আরতির মাথায় তেল দিয়ে দিচ্ছে। মা, আমি আপনার ছেলেকে খাবার দিয়ে আসি, আমার মাথায়ও তেল দিয়ে দেবেন। আশা বেগম মুচকি হেসে বলে, ঠিক আছে। তন্নি অর্ণবের জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে ফেলে। অর্ণব ফ্রেশ হয়ে আসতেই খাবার বেড়ে দেয়। অর্ণব মুচকি হেসে খেতে থাকে। তন্নি তেল নিয়ে শাশুড়ির সামনে গিয়ে বসে। আশা বেগম তেল দিয়ে বিনুনি করে দেয়। অর্ণবের খাওয়া শেষ হয়েছে অনেক আগেই। সে সোফায় বসে ওদের খুনসুটি দেখছে। তার পরিবারের মতো এত সুখী পরিবার আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কত ভালোবাসা প্রতিটা মানুষের মধ্যে। তার যে মা তন্নিকে দেখতে পারতো না, সেই মা এখন তন্নিকে চোখে হারায়। অর্ণব আর থেকে বলে,
আর্থি, আমি কিন্তু বেবির নাম ঠিক করে ফেলেছি। আর্থি খুশি হলো, জিজ্ঞেস করে কি নাম? আমার কাছে এসে বসো, তারপর বলি। আর্থি অর্ণবের পায়ের কাছে গিয়ে বসে, অর্ণবের কোলে মাথা রাখে। অর্ণব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মেয়ে হলে অথরা আর ছেলে হলে আয়ুষ। বাহ ভাইয়া, দারুণ তো নাম দুটো। অর্ণব ভাব নিয়ে বলে, কে ঠিক করেছে দেখতে হবে না? তন্নি আর আশা বেগম মুচকি হাসে, এদের খুনসুটি দারুণ লাগে। মাম্মা, অথইকে দেখি না অনেকদিন হলো, আমি আজকে গিয়ে নিয়ে আসি ওকে। ওর শাশুড়ি দিবে না বলল। দিবে না মানে কি? আমি নিয়ে আসবো, ওকে ছাড়া ভালোই লাগছে না। বাড়িতে থাকলেই তো দুজন সারাক্ষণ ঝগড়া করিস, এখন ভালো লাগছে না কেন? এটা তুমি বুঝবে না, মাম্মার বৌমা যাবে আমার সাথে। তন্নি মন খারাপ করে বলে, কেবল তেল নিলাম। তেল নিয়ে অথয়ের শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, তারপরও। আর্থি বলে, আরে টনি, হিজাব তো করবে, চুল দেখা যাবে না। তন্নি খুশি হয়ে যায়। অর্ণব আর্থিকে বলে, বনু, তোর যেতে হবে না, জানি তোরও যেতে ইচ্ছে করছে, রাত বিরাতে এই সময় বের হওয়া ঠিক না। আর্থি মাথা নাড়ায়। অর্ণব আর্থির কপালে চুমু দিয়ে রুমে চলে যায়, তন্নিকে রেডি হতে সাহায্য করে। তারপর দুজন বেরিয়ে পড়ে। সাগরদের বাড়িতে যাওয়ার পথে তন্নি ফুচকা খেতে চায় এবং খাওয়ার জন্য বায়না করে। সাগর গাড়ি থামিয়ে তন্নিকে নিয়ে ফুচকা মামার দোকানে যায়। ঈশা এদিকে এসেছিল একটা কাজে, তার সাথে দুজন ছেলে। হঠাৎ করে ঈশার চোখ পড়ে অর্ণব আর তন্নির দিকে। তন্নিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ঈশা। মেয়েটা দেখতে ভালোই, তবে ঈশার থেকে সুন্দরী নয়। মেয়েটা 3 পিস পরে আছে এবং সাথে হিজাব করেছে, দেখতে আরও ভালো লাগছে। তন্নি ফুচকা খাচ্ছে আর অর্ণব হাঁ করে তাকিয়ে দেখছে। মাঝে মধ্যে তন্নি অর্ণবকেও 2-1টা খাইয়ে দিচ্ছে। আহা, কি সুন্দর দেখাচ্ছে তাদের। ঈশা নিজের দিকে তাকায়, হাতা কাটা শর্ট ড্রেস। সবাই তাকাচ্ছে ঈশার দিকে, হয়তো কিছু বলার সাহস পাচ্ছে না, কিন্তু চোখ দিয়ে গিলে খাচ্ছে। তার সাথে যে দুজন ছেলে ছিল তারাও ছুঁয়েছে তাকে, কারণে অকারণে গায়ে হাত দিয়েছে। আর তন্নির দিকে কেউ তাকাচ্ছে না, আর তাকালেও সম্মানের দৃষ্টিতে। এখানেই পার্থক্য দুজনের। একজনকে মন থেকে সম্মান দিচ্ছে আর তাকে টাকার জোরে সম্মান দিচ্ছে। ঈশা নিজের ভুল বুঝতে পারে, তাদের কানাডায় এসব ব্যাপার না, সবাই এসবই পড়ে, কিন্তু বাংলাদেশে এসব চলে না। ঈশার চাচাতো বোনেরাও তন্নির মতো থাকে সব সময়। ঈশা মুচকি হাসে, তুমি সত্যি অসাধারণ অর্ণব, তোমাকে সম্মান না করে থাকাই যায় না। আর তোমার মায়াবতী আরও অসাধারণ, অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। দোয়া করি সারা জীবন এভাবেই সুখে থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। ঈশা খোঁজ নিয়ে সবই জেনেছে, তন্নির অসুস্থতার কথাও জেনেছে সে, এবং অর্ণবের কেমন অবস্থা হয়েছিল সেটাও জেনেছে। অর্ণব দেখার আগেই ঈশা আড়াল হয়ে যায়। ওদের সুন্দর মুহূর্তের মধ্যে সে থাকতে চায় না। রাত 8টার দিকে সাগরদের বাড়িতে পৌঁছায় ওরা। অথই আর সালমা রান্না করছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে অথই দৌড়ে আসে। তন্নিকে দেখে রীতিমতো সারপ্রাইজড হয়ে যায়। এই সময় ওদের আশা করেনি। তন্নিকে জড়িয়ে ধরে অথই। অর্ণব ভেঙচি কেটে ওদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরা এমন একটা ভাব করছে যেন আর কেউ আসেইনি। 2 বান্ধবীর আলোচনা শেষ হলে তারা ভেতরে আসে। সালমা বেগম মিষ্টি দিয়ে গেছে অর্ণবকে খেতে। অর্ণব মিষ্টি হাতে তুলে সালমা বেগমের পেছনে চলে আসে কিছুই নেই। আন্টি, অথইকে নিয়ে যেতে যাচ্ছি। ঠিক আছে, আজকে থেকে কালকে নিয়ে যেও। না আন্টি, আজকেই নিয়ে যাব, এখনই। সালমার মনটা খারাপ হয়ে যায়। অর্ণবের মুখের উপর না বলার সাহস তার নেই। নিয়ে যাবে বলেছে মানে যাবেই। ঠিক আছে বাবা, তবে খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তন্নি আর অথই গল্প করছে, যেন রাজ্যের কথা জমা হয়েছে দুজনের। সাগর একটু বাইরে গিয়েছিল, এসে দেখে অর্ণব তন্নি এসেছে। হেসে দুজনের সাথে কথা বলে। সাগর আর অর্ণব চলে যায় ছাদে, জমিয়ে আড্ডা দেবে দুজন। সাগরকেও নিতে যেতে চায় অর্ণব, কিন্তু সাগর যাবে না, তার মা একা পড়ে যাবে। তবে কালকে যাবে দিনে। এমনিতেও অথইকে না দেখে সে থাকতে পারবে না, তাকে দেখাতে একটু যেতেই হবে। সালমা বেগম অনেক কিছু রান্না করে ফেললো। তন্নি আর অথইও হেল্প করে। তার টেবিলে সাজিয়ে যায় ওদের ডাকতে। সবাই মিলে ডিনার শেষ করে বেরিয়ে পড়ে। অথই জামা কাপড় সব নিয়ে যাচ্ছে, বেশ কিছুদিন থাকবে। এখানে তার ভালো লাগে না। মা নেই, তন্নি নেই, বাবা নেই, ভাইয়া নেই। এদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। ইচ্ছে করে সাগর, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বাবার বাড়িতে যেতে, সবাই মিলেমিশে থাকতে।
তাহলে আর কারোর জন্য খারাপ লাগবে না, মন খারাপ হবে না। কিন্তু এমনটা তো করা যায় না, এটাই নিয়ম, থাকতেই হবে শ্বশুর বাড়িতে। সাগর গাড়িতে তুলে দিয়ে যায় ওদের। যতক্ষণ ওদের গাড়িটা দেখা যাচ্ছে ততক্ষণ দাঁড়িয়েই থাকে। গাড়িটা চোখের আড়াল হয়ে গেলে বাড়িতে ঢুকে যায়। এখন আর তন্নিকে দেখলে বুক কাঁপে না, কষ্ট হয় না। অথই দূরে চলে গেলে কষ্ট হয়, তাকে ছাড়া থাকার কথা ভাবলে কষ্ট হয়। নিয়তিকে নিষ্ঠুর, তাই না? কখন কার প্রতি আকৃষ্ট করে দেবে কেউ বলতে পারে না। তবে এখন প্রতি সেকেন্ডে শুকরিয়া আদায় করে সাগর। জীবনে পারফেক্ট কাউকে পেয়েছে যে তাকে অনেক ভালোবাসে। 11:30টায় বাসায় ফিরে ওরা। সবাই অপেক্ষা করছিল ওদের জন্য। আশা তো মেয়েকে জড়িয়ে কেঁদেই ফেলে। এতদিন ছিল মেয়েটা তার পরের বাড়িতে। তন্নি শাশুড়িকে শান্ত করে। অর্ণব রুমে চলে যায়। তার ফোনটা সাইলেন্ট করা ছিল। তন্নিকে নিয়ে কোথাও বের হলে সে সব সময় ফোন সাইলেন্ট করে রাখে। তাদের মাঝখানে সে কাউকে আসতে দিতে চায় না। সারাদিন পর বউকে একটু সময় দিবে, তখনই যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কেমন সারাদিন পর বউকে একটু সময় দেবে, তখনও যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ভালো লাগবে? বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা পকেট থেকে বের করে। ঈশার নাম্বার থেকে অনেকগুলো টেক্সট এসেছে। অর্ণব ভ্রু কুঁচকে ঢোকে মেসেজ লিস্টে। আজকে দেখলাম আপনাকে আর আপনার বউকে, মাশাল্লাহ অনেক সুন্দর যুগলবন্দি, আপনাদের মন ভরে গেছে। সত্যি মেয়েটা খুব লাকি আপনার মতো কাউকে পেয়েছে। দোয়া করি সারা জীবন ভালো থাকুন আপনারা। আই এম সরি, আপনার সাথে ওই রকম বিহেভিয়ার করা ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি, মানুষ চিনতে ভুল করেছি। ডিলটা প্লিজ ক্যান্সেল করিয়েন না। আমার হয়ে আমার ছোট ভাই আপনাকে সাহায্য করবে। আমি কানাডা চলে যাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। যাক, বাঁচা গেল। তন্নিকে ভালোবাসার পর থেকে এই পর্যন্ত অর্ণব কখনো কোনো মেয়ের দিকে ভালো করে তাকায়নি। নিধির সাথে সম্পর্ক থাকার পরেও তাকিয়েছে অন্য মেয়েদের দিকে। তাকালে শান্তি লাগে না, পারফেক্ট মনে হয় না, ভালো লাগে না। কিন্তু তন্নির দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। আহা, কি মায়া চোখে মুখে, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। অর্ণব দেয়ালে টাঙানো তন্নির ছবির দিকে তাকিয়ে বলে, আমার মায়াবতী, আমার ভালোবাসা, আমার অনির মাম্মা, তোমার মতো এই দুনিয়ায় আর কেউ নেই। তুমি আমার শত সুখের কারণ, তুমি আমার শখের নারী, তুমি আমার কলিজা, মনের মধ্যে লুকানো একটা সত্তা। এক জীবনে তোমার প্রতি মোহ কমবে না আমার। তন্নি রুমে আসে। অর্ণবের কথা শুনে সে হেসে ফেলে। সারাদিন আপনার সামনে থাকি, তবু ছবির দিকে তাকিয়ে একা একাই কথা বলেন কেন? হিজাবের পিন খুলতে খুলতে বলে, জানি না, সারাদিনেও আমার দেখা হয় না। কি জাদু করলে মায়াবতী? তন্নি ভেঙচি কাটে। ঢং ছাড়ুন, উঠুন, চেঞ্জ করুন, ঘুমাতে হবে তো। অর্ণব ওঠে, কাবার থেকে টি শার্ট আর শর্ট জিন্স নিয়ে ওয়াশরুমে ঢোকে। নতুন সূর্য, নতুন দিনের সূচনা। আর্থিক 6 মাস চলছে। সকাল সকাল তন্নির শরীর খারাপ, বমি করেছে 2 বার। চোখ মেলে তাকাতে পারছে না, হালকা মাথা ব্যথাও করছে। অসহ্য লাগছে সব কিছু। অর্ণব এখনো ঘুম থেকে ওঠেনি। তন্নিও জাগায়নি অর্ণবকে। সে বমি করে চুপচাপ অর্ণবের পাশে শুয়ে আছে। খিদে পেয়েছে খুব, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তন্নি প্রতিদিন সকাল সকাল উঠে আশা বেগমের হাতে হাতে কাজ করে দেয়। আজকে কেন উঠলো না? শরীর খারাপ নাকি? আশা বেগম তন্নিকে ডাকতে আসে। 2 বার ডাকতে তন্নি অলস ভঙ্গিতে দরজা খোলে। কি হয়েছে, শরীর খারাপ? এমনিতে ভালো লাগছে না। এসো আমার সাথে, কিছু খেলেই ভালো লাগবে। তন্নি আশা বেগমের সাথে যায়। তিনি তন্নিকে ডিম সিদ্ধ করে দেয়। অথই রুটি বেলছে। তন্নি ডিম মুখে দিতেই আবারও গা গুলি আসে। মুখ চেপে ধরে বেসিনে চলে যায়। গলগল করে বমি করে ফেলে। চিন্তিত অথই দৌড়ে আসে তন্নির কাছে। আশাও আসে, তন্নিকে ধরে। তন্নি চোখে মুখে পানি দেয়, ওকে ধরে সোফায় বসায়। কি হয়েছে তোর? অথই তন্নির পাশে বসে জিজ্ঞেস করে, সকাল থেকে খালি বমি পাচ্ছে, ভালো লাগছে না। আনোয়ার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিল। তিনি তন্নির কথা শুনে বলে, আমার সাথে চলো, ডাক্তার দেখতে নিয়ে যাব তোমায়। বাবা? কোনো কথা না, চলো তুমি। তন্নি যে জামা পরেছিল সেই জামা পরেই শ্বশুরের সাথে বের হয়। অথয়ও যায় সাথে। রিজওয়ানের চেম্বারে নিয়ে আসে তন্নিকে। তিনি সব চেক আপ করে বলে, তন্নি প্রেগনেন্ট। চমকে ওঠে অথই আর আনোয়ার। তন্নি খুশি হয়। আনোয়ার বলে, রিকভার করেছে, বছরও ঘুরলো না, এর মধ্যেই ডাক্তার কোনো সমস্যা হবে কি? রিজওয়ান মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, ওর শরীর এখন একদম সুস্থ আছে। ইনশাল্লাহ সমস্যা হবে না। প্রতি মাসে 2 বার করে চেক আপ করাতে আনাবেন আর প্রচুর যত্ন নেবেন।
আনোয়ার দুই মন মিষ্টি কিনে আনে। তারেককে কল করে আসতে বলে। আর্থির শ্বশুরবাড়ি, অথয় শ্বশুরবাড়ি সবাইকে নিমন্ত্রণ করে ফেলে। এদিকে অর্ণব এসবের কিছুই জানে না। সে ঘুম থেকে উঠেছে 12:30টায়। আজকে তার অফ ডে ছিল। ভেবেছিল সারাদিন ঘুমাবে, কিন্তু বাইরে থেকে এত চেঁচামেচির শব্দ আসছে যে আর টিকতে পারল না। চোখ ডলতে ডলতে বের হয় রুম থেকে। তন্নিকে ঘিরে সবাই বসে আছে। আনোয়ার ছেলেকে দেখে এগিয়ে যায়। বাবা হতে যাচ্ছ? অর্ণব চমকে তাকায় বাবার দিকে। কি বলো তুমি? তন্নিকে ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়েছে। বাবা, ওর শারীরিক কন্ডিশন একদম ঠিকঠাক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আমি কনফার্ম হয়ে গেছি। অর্ণব তবুও চিন্তিত। আনোয়ার ছেলের কাঁধে হাত রাখে। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। তোকে তো শক্ত হয়ে থাকতে হবে, তোকে তন্নিকে আগলে রাখতে হবে, প্রচুর যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু হবে না। এখন থেকে অফিসের দিকটা আমি সামলে নিব, আর তন্নিকে তুই সামলে রাখবি। অর্ণব হাসে। অথয় মিষ্টি নিয়ে অর্ণবের সামনে আসে। আমি খাই না। অর্ণব মুখ বাঁকিয়ে বলে, খেতে হবে, না হলে তন্নিকে নিয়ে চলে যাব আমার বাড়িতে। সারাক্ষণ জ্বালাতে থাকিস আমায়। হা কর বড় করে। অর্ণব হাঁ করে। টপাটপ কয়েকটা অর্ণবের মুখে ঢুকিয়ে দেয়। অর্ণব এবার চিবাতে পারছে না। অথয়কে তাড়া করে। অথয় হেসে মিষ্টি নিয়ে চলে যায়। তন্নি শুধু মিট মিট করে হাসছে। ভীষণ ভালো লাগছে তার। তার এই ছোট্ট পেটের ভেতর আরও একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠবে, তাকে ফেল করবে। 10 মাস পরে সে তন্নির কোলে আলো করে পৃথিবীর মুখ দেখবে। তন্নিকে মাম্মা বলে ডাকবে, অর্ণবকে পাপা বলে ডাকবে। তাদের একটা সুখের সংসার হবে। এক জীবনে আর কি চায়? সব পেয়ে যাচ্ছে তন্নি। তার জীবনটা সেজে উঠছে নতুন রঙে। সে সব দিক থেকে ভাগ্যবতী হয়ে উঠছে। কিন্তু তার এত সুখ কি কপালে সইবে? কোনো ঝড় আসবে না তো? অর্ণব তন্নির সাথে ভালো করে কথা বলছে না, কথাই বলছে না। দুপুর থেকে একটা কথাও বলেনি। এখন বাজে রাত 10টা। সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, এখনও পর্যন্ত বাড়িতেও ফেরেনি। কয়েকবার কল করেছে তন্নি, রিসিভ করেনি। এত অবহেলা কেন করছে? বাচ্চা আসাতে অর্ণব খুশি না? তাহলে কি তন্নি ভুল করে ফেললো? এবার থেকে কি অর্ণব তাকে অবহেলা করবে? আগের মতো আর ভালোবাসে না? দুই চোখ ভরে ওঠে তন্নির। অনেক দিন পরে আজকে রান্না করে। তারেক, ইতি, তামিম সবাই দেখে গেছে তন্নিকে। শুধু অর্ণবই কথা বলেনি। আয়েশা বেগম তন্নিকে খাইয়ে দিয়েছে। এবার ঘুমিয়ে পড়তে বলেছে। অর্ণব একটু পরে ঠিকই চলে আসবে, কিন্তু তন্নির তো ঘুম পাচ্ছে না। তার যে বুকটা পুড়ছে। অর্ণব ফেরে রাত 12টার দিকে। তন্নি তখন জেগেছিল। অর্ণব দরজা খুলে ভেতরে ঢুকে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায়। লাইট জ্বালায় না। তন্নি উঠে বসে। অর্ণব ফ্রেশ হয়ে আসতেই তন্নি ধরে আসা গলায় প্রশ্ন করে, আমি ইগনোর করছেন কেন? আপনি খুশি হননি? অর্ণব তন্নির মুখোমুখি বসে। ব্যাপারটা আমার খুশির না, তোমার শরীরের। একটা বাচ্চা বহন করা কত কষ্ট, কোনো আইডিয়া আছে তোমার? 1 মিনিট, তুমি পিলগুলো খেতে না? তন্নি মাথা নিচু করে ফেলে। সে সব ফেলে দিয়েছিল। বাচ্চা আমার কতটা পছন্দ তুমি জানো, কিন্তু তোমার কথা ভেবে আমি বাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম। বছর ঘোরেনি তোমার রিকভারির, এখন আবার আরেকটা ঝামেলা। তুমি বুঝতে পারো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার বাচ্চা চাই না, আমার তোমাকে চাই। তন্নি অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে। ব্যাস, অর্ণবের রাগ মাটি হয়ে যায়। এই মেয়েটার মধ্যে জাদু আছে। অর্ণবের পাহাড় সমান রাগ গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মেয়েটা। আপনি আমার পাশে থাকলে আমি সব সহ্য করতে পারবো। অর্ণব ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে চুমু খায়। তারপর থেকে তন্নির যত্ন বেড়ে যায়। শ্বশুর, শাশুড়ি, অর্ণব, অথয় সবাই এক্সট্রা কেয়ার করা শুরু করে। সবার ভালোবাসায় দিন কাটতে থাকে। এভাবে 4টা মাস কেটে যায়। আর্থির মেয়ে বেবি হয়। বাড়িতে জ্বর ওঠে। ছোট ছোট হাতে পায়ের কিউট সুইট বেবি আছে। ছোট ছোট হাত পায়ের কিউট সুইট বেবি। নাম রাখা হয় অধরা। তন্নির পেটটা একটু উঁচু হয়েছে। 5 মাসের সময় এইচএসসি পরীক্ষা শুরু হয়। তন্নি পরীক্ষা দেয়, মোটামুটি ভালোই হয় সবগুলো পরীক্ষা। ভালো রেজাল্টও আশা করে। আর্থি 4 মাসের বেবি নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িটা ফাঁকা হয়ে যায়। মন খারাপ হয়ে যায় তন্নির। পরে অর্ণব তন্নির পেটে হাত দিয়ে বলে, আমাদের অনিতাতান আসছে তো, এত মন খারাপ করো না। আমাদের যেমন অধরাকে প্রয়োজন, ভালোবাসি, ঠিক তেমনিভাবে অধরার দাদু দাদিমা তারাও তো ভালোবাসে, তাদেরও প্রয়োজন, তাই না?
তন্নি নিজের পেটে হাত দিয়ে বাচ্চাকে অনুভব করতে চায়। তার বাচ্চা, তার সোনামণি খুব তাড়াতাড়ি চলে আসবে তার কোল জুড়ে। 8 মাসে তন্নিকে চেক আপ করানো হয়। তন্নি শুয়ে আছে তার পেটের ওপর যন্ত্রপাতি। আশা এবং অর্ণব তন্নির পাশে দাঁড়ানো। কম্পিউটারে বোঝা যাচ্ছে ছোট্ট ডিমের মতো একটা সত্তা, যেখানে দুটো বেবি একদম মিশে আছে একে অপরের সাথে। অর্ণবের বুক কাঁপতে থাকে, সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। এ কেমন অনুভূতি! ইচ্ছে করছে তাদের কোলে তুলে নিতে। তার বাচ্চারা একসাথে, দুটো বাচ্চা আসছে তার। আয়েশা বেগম মুখে হাত দিয়ে কেঁদে ফেললো। এই যে সুখের কান্না। তার নাতি নাতনি। অর্ণব 2টা ছবি তুলে নেয় বাচ্চাদের, তন্নিকে দেখাবে। বাড়ি ফিরে তন্নিকে দেখায় অর্ণব। তন্নি কেঁদে ফেলে বাচ্চাদের দেখে। তার 2টো সন্তান আসছে। তারিক আসে তন্নিকে দেখতে, তাকেও দেখায় অর্ণব, তাদের বাচ্চাকেও দেখায়। সে অনুভূতি শূন্য হয়ে যায়। তার তন্নির অংশ, তাও একসাথে 2টা। এবার সবার অপেক্ষা কবে তারা দুনিয়াতে আসবে, কবে তাদের ভালোবাসায় ভরিয়ে দেবে। কেটে যায় আরও কয়েকটা মাস। তন্নির ডেলিভারি হয়, 2টো বেবি দুনিয়াতে এসেছে। কেটে যায় আরও কয়েকটা মাস। তন্নির ডেলিভারি হয়, 2টো বেবি দুনিয়াতে আসে। চৌধুরী বাড়িতে আবার খুশির বৃষ্টি নামে। তন্নিকে রেস্টে রাখা হয়েছে। একটা বেবি অর্ণবের কোলে আর একটা বেবি অথয়ের কোলে। এরা বাকিদের দিচ্ছেই না। আগে তাদের মন ভরবে, তারপর অন্যদের দেবে, তার আগে নয়। ছেলের নাম রাখা হয় তাতান আর মেয়ের নাম রাখা হয় অনি। অবশেষে অর্ণবের আশা পূরণ হয়। তার অনি দুনিয়াতে আসে। মেয়েটা অর্ণবের কোলে যতক্ষণ ছিল অর্ণবের দিকেই তাকিয়েছিল, যেন সে তার পাপাকে দেখছে। বাচ্চাদের দায়িত্ব অর্ণব আর আশা বেগম নিয়েছে, তাদের যত্নের কমতি রাখেনি। তন্নি একটু বেশি দুর্বল হয়ে গিয়েছিল। মাস লেগে গেছে তার স্বাভাবিক হতে। অর্ণব বাচ্চাদের খাইয়ে দেয়, পটি পরিষ্কার করে। আশা বেগম গোসল করিয়ে দেয়, তেল দিয়ে দেয়। বাচ্চারা ঘুমালেও কখনো কুল থেকে নামানো হয় না। আনোয়ার বা তারেক কোলে করে রাখে। ইতি বেগমও প্রতিদিন আসে তন্নির বাচ্চাদের দেখতে। ছেলেটা মায়ের চেহারা পেয়েছে আর মেয়েটা বাবার। রাতে বাচ্চারা কান্না করলে আশা বেগম, আনোয়ার আর অর্ণব জেগে থাকে, তাদের নিয়ে খেলা করে। তন্নি ঘুমায়। যখন অথই বাড়িতে থাকে তখন তো অথই কাউকে দেবেই না, সারাক্ষণ ডাকবে। আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে, কথা বলতে শেখে 2-1টা। ছেলে মেয়ে দুটোই আগে দাদু ডাক শিখেছে। এই নিয়ে অর্ণবের আফসোসের আর শেষ নেই। আগে পাপা শিখবে তা না, দাদু শিখলো। পরে অবশ্য অর্ণব পাপা ডাক শিখিয়েছে। বাচ্চাদের যখন 2 বছর তখন তন্নির মেয়েটা গুটি গুটি পায়ে তন্নির কাছে আসে। এমনিতেই কখনো আসে না। তারা মায়ের থেকে দাদু, পাপা আর পাপিকে বেশি ভালোবাসে। তন্নির তরকারি কাটছিল। মায়াবতী দুধ খাবো, থেমে থেমে বলে। তন্নি চোখ পাকিয়ে তাকায়। মা ডাক, আমি তোর মা লাগি। মেয়েটা মাথা নাড়িয়ে বলে, না বলবো না। তন্নি আর কি করবে, কিছু বললেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে। কিছু না বলে খেতে দেয়। তার বাচ্চাদের এখন 3 বছর বয়স। ছেলেটা শান্ত, কিন্তু মেয়েটা দুষ্টুর বড় ভাই, একদম বাবার মতো। অথই প্রেগনেন্ট, বেশ অনেক দিন পরে সে মা হতে চলেছে। অর্ণব অফিস পরে 2 ঘন্টা, বাকিটা সময় সে বাচ্চাদের আর বউকে দেয়। তাতানকে কোলে নিয়ে বসে আছে তন্নি। ছেলেটা শরীর ভালো নেই, একটু গরম, মনে হচ্ছে জ্বর আসবে। অনি তন্নির সামনে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে বলে, আম্মু আমাকে কেন কুলে নিচ্ছ না? তুমি শুধু তাতানকেই ভালোবাসো। পাপা আসলে বলে দিব। তন্নি চোখ পাকিয়ে বলে, শয়তান মেয়ে, মা ডাকামাই। এই মেয়ে, মা ডাকামাই। পাপা তো মা ডাকে না, তাহলে আমি কেন ডাকবো? তো মা ডাকে না, তাহলে আমি কেন ডাকবো? তন্নি বড় বড় চোখ করে তাকায়। তোর পাপার বউ লাগি আমি, পাপার বউ লাগি আমি। তুমি মিথ্যাবাদী। পাপা বলছে তুমি পাপার মায়াবতী লাগো, তাহলে তো আমারও মায়াবতী লাগে। মিথ্যা বলা ভালো না, তাহলে পাপা তো বলছে মিথ্যাবাদীদের সাথে কথা বলতে হয় না, এটাও বাবা বলছে। তন্নি দাঁতে দাঁত চেপে বলে, পাপার চামচা, যা তোর পাপার কাছে যা, এখানে কি চাই, সর চোখের সামনে থেকে। অনেক কাঁদতে কাঁদতে চলে যায় আর দাদুকে ডাকতে থাকে। তন্নি তাজ্জব বনে যায়। কি মেরে বাবা, এই মেয়ে তন্নির পেটে ছিল? এর মধ্যে তন্নির রক্তই বইছে তো? তাতান তন্নির মুখের দিকে তাকিয়ে বলে, মাম্মা তোমায় মায়াবতী বলতে ভালো লাগে। তন্নি হেসে ফেলে, ছেলের কপালে চুমু খায়। তার দুনিয়া তখনই মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে।
ইদানিং হচ্ছে এই সমস্যাটা, কিন্তু অর্ণবকে বলতে ভয় করে। না বলে যতদিন থাকা যায় থাকুক না, ভালোবাসা সুন্দর।